হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা কন্টিনিউ করছো। তো আজকের ক্লাসে তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমরা পুনরায় হাজির হয়েছি এমসিকিউ প্র্যাকটিসের সেট নিয়ে। এবং আজকের ক্লাস যেটা আমরা ওটা কোশ্চেন পেপার পেয়েছি, বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। আর যেহেতু আমাদের সাবজেক্ট ইংলিশ, তো আজকে আমরা ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে এসেছি তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য। তো 2012 সালে কন্ডাক্ট হওয়া এই পিজি এন্ট্রান্সের কোশ্চেন পেপারে আমরা টোটাল 150 কোশ্চেন্স আজকে দেখব এবং সেই কোশ্চেনগুলোর যথাসম্ভব এক্সপ্লেনেশন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। এবার তোমরা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছো তোমাদের সেমিস্টারের পাশাপাশি, তো যারা কন্টিনিউ করছো তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো খুবই হেল্পফুল হচ্ছে আশা করি। কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার শুধু পড়ে গেলে হবে না, তার সাথে সাথে কিছু এমসিকিউ প্র্যাকটিস করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের প্রিপারেশন কতটা চলছে, বা আমাদের প্রিপারেশন কিভাবে এগিয়ে চলেছে। তো সেই প্রিপারেশন তোমরা কিভাবে নিচ্ছ বা কতটা ফ্রুটফুল হচ্ছে, তার জন্যই এই ভিডিওগুলো বানানো। এবং এই ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রি, তাই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, এবং বন্ধুদের সাথে শেয়ারও করো। আর তোমাদের যে সমস্ত ইংলিশ লিটারেচারের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা অবশ্যই ওগুলোর রিপ্লাই করব। তো আজকের একদম প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্নে বলা রয়েছে যে হোয়েন ওয়াজ দ্য প্রিন্টিং প্রেস স্টার্টেড ইন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডে প্রথম প্রিন্টিং প্রেস কত সালে শুরু হয়েছিল, তাই না? এবার এই প্রিন্টিংয়ের একটা খুব বড় হাত রয়েছে, বা এই প্রিন্টিং প্রেসের একটা খুব বড় ইম্প্যাক্ট রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। তার কারণ হচ্ছে আগেকার দিনে যখন সাধারণ লেম্যান যারা থাকতো, বা যে সমস্ত প্লেজেন্ট শ্রেণীর যে সমস্ত কৃষকেরা থাকতো, ওদের কাছে বাইবেল বা বিভিন্ন ধরনের অথারের লেখা পড়ার সুযোগ তেমন হতো না। পরবর্তীকালে যখন প্রিন্টিং প্রেসের ইনভেনশন হলো, তারপর থেকে কমন ম্যানদের হাতে প্রিন্টেড কপি এলো, তো তারপর থেকে তারা পড়ার সুযোগ পেল। তো ধীরে ধীরে এই যে নলেজ, এটার প্রসার ঘটল এই প্রিন্টিং প্রেস ইনভেনশনের ফলে। তো এই প্রিন্টিং প্রেসের ইনভেনশন ইংল্যান্ডে এটা কিন্তু একটা খুব বড় ঘটনা। যদিও গুটেনবার্গের হাত ধরে জার্মানিতে প্রথম প্রিন্টিং প্রেস ইনভেন্ট হয়েছিল, ইংল্যান্ডে কত সালে সেই প্রিন্টিং প্রেস শুরু হয়? 1460, 1475, 1487, 1506। এটা সঠিক উত্তর হবে 1475, অর্থাৎ অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। এই সময় ইংল্যান্ডের একজন প্রিন্টিং প্রেসের যে হেড, তার নাম ছিল উইলিয়াম ক্যাক্সটন, অর্থাৎ ওটা ক্যাক্সটনের প্রিন্টিং প্রেস হিসেবে পরিচিত ছিল। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 2। হু অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ব্লুমসবেরি গ্রুপ, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যে মডার্ন এজ রয়েছে, ওই মডার্ন এজে ব্লুমসবেরি গ্রুপের আমরা নাম মডার্ন এজে দেখতে পেয়েছিলাম। তো এই ব্লুমসবেরি গ্রুপে কয়েকজন মেম্বার ছিলেন, অর্থাৎ কয়েকজন অথার মিলে এই ব্লুমসবেরি গ্রুপ ক্রিয়েট করেছিলেন। তাদের মধ্যে বিখ্যাত কয়েকজন অথার ছিলেন, যেমন ভার্জিনিয়া উল্ফ এবং তার হাজব্যান্ড লিওনার্দ উল্ফ, হ্যাঁ, ডেসমন্ট গার্নেট, এলিজাবেথ মন্টেগিউ, এইরকম কয়েকজন ছিলেন, ক্লিফ বেল, হ্যাঁ, এইরকম কয়েকজন ছিলেন যারা ব্লুমসবেরি গ্রুপের মেম্বার। বাট টিএস এলিয়ট কিন্তু এই গ্রুপের মেম্বার ছিলেন না। আর যেহেতু এখানে বলেছে যে হু অফ দ্য ফলোয়িং ডাজ নট বিলং টু দ্য ব্লুমসবেরি গ্রুপ, এই গ্রুপের সদস্য নন, সেহেতু টিএস এলিয়ট কিন্তু এই গ্রুপের সদস্য ছিলেন না। তাই অপশন 2 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হুইচ মিটার ইজ ইউজড ইন ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ ব্ল্যাঙ্ক ভার্স লেখার জন্য কোন ধরনের মিটার ব্যবহার করা হয়ে থাকে? স্প্রিং রিদম, আয়াম্বিক পেন্টামিটার, টেট্রামিটার অর ট্রকাইক।
আয়াম্বিক পেন্টামিটার লেখা হয়ে থাকে ব্ল্যাঙ্ক ভার্স ইউজের জন্য। ওকে, আচ্ছা, এই ব্ল্যাঙ্ক ভার্স কথার অর্থ কি এবং আয়াম্বিক পেন্টামিটার এইগুলো আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো তারা মোটামুটি করে বুঝতেই পারছো যে এগুলো আমরা আগেই আলোচনা করেছি, তোমরা ওখানে ওগুলো পেয়ে যাবে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং বায়োগ্রাফিক্যাল ফ্যাক্টস ইজ ট্রু অ্যাবাউট মিল্টন? তো এর মধ্যে মিল্টনের বায়োগ্রাফি সম্পর্কিত কোন তথ্য সত্যি? হি ম্যারিড 4 টাইমস, তিনি 4বার বিয়ে করেছিলেন। হি ওয়াজ ইলেক্টেড মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাকে পার্লামেন্টের মেম্বার হিসেবে সিলেক্ট করা হয়েছিল। হি ওয়াজ অ্যান এথেইস্ট, তিনি ছিলেন একজন এথেইস্ট। হি ওয়াজ ল্যাটিন সেক্রেটারি টু ক্রমওয়েল, তিনি ক্রমওয়েলের একজন ল্যাটিন সেক্রেটারি হিসেবে যুক্ত ছিলেন। এটা সঠিক উত্তর হবে অপশন 4। কারণ মিল্টন তিনি একসময় তিনি ক্রমওয়েল অর্থাৎ অলিভার ক্রমওয়েল, যিনি 1660-তে 1649-এ যখন পার্লামেন্টের মেম্বার হয়ে আসেন অর্থাৎ কিং অফ দ্য পার্লামেন্ট হয়ে আসেন, তখন তার পরবর্তীকালে মিল্টনকে ল্যাটিন সেক্রেটারি হিসেবে তিনি অ্যাপয়েন্ট করেছিলেন। তো মিল্টনের সম্পর্কিত এই তথ্যটি হচ্ছে গিয়ে সঠিক, বাকিগুলো কিন্তু রং, ফলস ইনফরমেশন। গোয়িং টু কোশ্চেন নাম্বার 5, হোয়াই ইজ দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড নেমড সো? তো এই যে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, তাকে কেন এই নাম বলা হয়? বিকজ অফ বিজিয়ার থিমস, তার মধ্যে আমরা অদ্ভুত সব থিম দেখতে পাই। বিকজ অফ ল্যাঙ্গুয়েজ, ওখানকার ল্যাঙ্গুয়েজটা কি অদ্ভুত ছিল, ল্যাঙ্গুয়েজ। বিকজ অফ ট্রিভিয়ালিটি, ওখানকার ওই তুচ্ছ ব্যাপার নিয়ে মেন থিম ওটা। বিকজ ইট ইজ রিটেন টু ভালগার মক, নাকি এটা যে সমস্ত ভালগার অর্থাৎ অশ্লীল যে সমস্ত জনতা রয়েছে তাদের উদ্দেশ্য করে লেখা। এবার এই অ্যাবসার্ড ব্যাপারটা, অ্যাবসার্ড থিম নিয়ে লেখা একটা ড্রামা হচ্ছে গিয়ে টমাস বেকেটের, সরি, স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো। এবার ওখানে যদি আমরা ওই স্টোরিটা দেখি, স্টোরি লাইন দেখি, তাহলে দেখতে পাবো যে ওখানকার প্লট একটা ফ্র্যাকচুয়েটেড প্লট, তাই না? ওখানে কোনো থিম নেই, পার্টিকুলার থিম নেই। ক্যারেক্টাররা যা পারছে, কার কখন স্টেজে আসছে, তাদের মতন করে ফ্র্যাজাইল তাদের যে সমস্ত চিন্তা ভাবনা ওইগুলো এক্সপ্রেস করছে। তো মেনলি বিজে আর থিম নিয়েই অ্যাবসার্ড ড্রামাগুলো লেখা হয়েছিল, তাই না? তাই অপশন 1 এখানে সঠিক উত্তর হবে। বাকিগুলো কিন্তু অ্যাবসার্ড থিমের সাথে ম্যাচ হচ্ছে না, তাই বাকি অপশনগুলো ঠিক হবে না। অপশন 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ফিলিপ লার্কিন বাই প্রফেশন? অর্থাৎ ফিলিপ লার্কিন বলে যে পোয়েট মডার্ন এজে রয়েছে, উনি বাই প্রফেশন কি ছিলেন? আ প্রফেসর, আ পাবলিশার, আ লাইব্রেরিয়ান, আ ক্লার্ক? ফিলিপ লার্কিন বাই প্রফেশন ছিলেন একজন লাইব্রেরিয়ান। অপশন 3 ইজ রাইট হিয়ার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, এসেজ অফ এলিয়া অ্যাপিয়ার্ড ইন, অর্থাৎ এসেজ অফ এলিয়া কত সালে অ্যাপিয়ার্ড হয়েছিল? 1813, 1814, 1821 আর 1823? এই যে এসে অফ এলিয়া অর্থাৎ এলিয়ার লেখা এসেগুলো, এলিয়া বলতে কাকে বোঝানো হয়েছে? এলিয়া বলতে এখানে বোঝানো হয়েছে চার্লস ল্যাম্বকে। এবং এই তার লেখা যে এসেগুলো, ওগুলো পাবলিশ হয়েছিল মেনলি 1823-তে। সো অপশন 4 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্নে, হু কল্ড সেলি আ বিউটিফুল অ্যান্ড ইনএফেকচুয়াল এঞ্জেল? অর্থাৎ সেলিকে কে বলেছিলেন যে সেলি হচ্ছেন আ বিউটিফুল অ্যান্ড ইনএফেকচুয়াল এঞ্জেল? অর্থাৎ এইরকম একটা কোটেশন দিয়ে সেলিকে কে সেলিকে এই ধরনের একটা উক্তি করেছিলেন? কিটস, ম্যাথু আর্নল্ড,
ব্রাউনিং, সুইনবার্ন। এটা সঠিক উত্তর হবে ম্যাথু আর্নল্ড, অপশন বি। তো এই ধরনের যে কোটেশনগুলো বিভিন্ন অথারের সম্পর্কে বিভিন্ন অথার করে রেখেছেন বা করেছেন, যেগুলো আমরা মেনলি এই কোশ্চেন পেপারেই দেখতে পাচ্ছি, এইগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা এইগুলো লিখে রাখো পারলে কোনো খাতায়, বা পরবর্তীকালে যখন আমরা এই পিডিএফগুলো শেয়ার করে দেবো তোমাদের সাথে, তখন তোমরা অবশ্যই এই পিডিএফ দেখে পড়ে নিতে পারো। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমরা বলতে চাই যে এই যে আমরা যতগুলো ক্লাস করেছি এর সমস্ত পিডিএফ পরবর্তীকালে আমরা তোমাদের গ্রুপেই এগুলো একসাথে দিয়ে দিব ফর ইওর স্টাডি। তো তোমাদের এগুলো খুবই হেল্পফুল হবে। এই ভিডিওগুলোর সাথে সাথে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে হাতে রেখে পড়া। তো সেটা আমরা পরবর্তীকালে করব, তোমাদের ঘাবড়াবার কোনো দরকার নেই। এই পিডিএফগুলো এখন আমরা আপাতত শেয়ার করছি না, পরবর্তীকালে আমরা এগুলো গ্রুপে অবশ্যই দিয়ে দিব তোমাদের। যাচ্ছি পরের প্রশ্নে। ল্যাম্ব রেফার্স টু হিজ ফাদার আন্ডার দ্য নেম অফ, অর্থাৎ চার্লস ল্যাম্ব তিনি তার বাবাকে কি নামে ডাকতেন? লাভেল, ম্যারিয়েট, মিস্টার এইচ আর ম্যাসেঞ্জার। অর্থাৎ তিনি তার বাবাকে, ল্যাম্ব তার বাবাকে কি নামে রেফার করেছিলেন বা রেফার করতেন? লাভেল, ম্যারিয়েট, মিস্টার এইচ আর ম্যাসেঞ্জার। এর সঠিক উত্তর হবে অপশন ওয়ান, লাভেল। যাচ্ছি কোশ্চেন নম্বর 10। বলছে ইবসেন ওয়াজ এ ড্যাশ ড্রামাটিস্ট, অর্থাৎ ইবসেন কোথাকার ড্রামাটিস্ট বা কোথাকার নাট্যকার ছিলেন আমাদেরকে বলতে হবে। রাশিয়ান, আইরিশ, নরওয়েজিয়ান এবং আমেরিকান। হেনরিক ইবসেন ছিলেন একজন নরওয়েজিয়ান ড্রামাটিস্ট, ও অর্থাৎ তিনি ছিলেন একজন নরওয়ের ড্রামাটিস্ট ছিলেন। সো অপশন 3 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, গ্রেজ এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জ ইয়ার্ড অ্যাপিয়ার্ড ইন, গ্রের এলিজি রিটেন ইন কান্ট্রি চার্জ ইয়ার্ড কত সালে অ্যাপিয়ার হয়েছিল? 1748, 1751, 1764, 1770? In the year 1751, so option 2 is right. And in the year 1751, Gray's elegy written in country church yard is appeared. So option 2 is right here. Question number 12. Gray's The Progress of Poesy, অর্থাৎ টমাস গ্রের লেখা প্রোগ্রেস অফ দ্য পোয়েজি ইজ এ ব্যালেড, আ লিরিক, অ্যান ওড, নান অফ দিস। গ্রের লেখা প্রোগ্রেস অফ দ্য পোয়েজি প্রকৃতপক্ষে কি? It is an ode. So option 3 is right here. Going to question number 13. Who is the author of the Lives of the Poets? Very important question, এবং তোমরা এটা এন্ট্রান্সের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই প্রশ্ন অনেকবার পেতে পারো। প্রথম প্রশ্নটা বলছে দ্য লাইভস অফ দ্য পোয়েটস, এই বিখ্যাত ওয়ার্কসের রাইটারের নাম কি? ম্যাথু আর্নল্ড, ড্রাইডেন, পোপ, স্যামুয়েল জনসন। আশা করি নিশ্চয়ই তোমরা সকলেই জানো এটা ডক্টর স্যামুয়েল জনসনের লেখা। পরের প্রশ্ন, দ্য লাইভস অফ দ্য পোয়েটস ওপেন্স উইথ অ্যান এসে অন। তো এই স্যামুয়েল জনসন যিনি লাইভস অফ দ্য পোয়েটস বলে এই ওয়ার্কসটা লিখেছেন, ওখানে আমরা দেখতে পাবো, আচ্ছা টাইটেলটা একবার ডিকোড করা যাক। লাইভস অফ দ্য পোয়েটস, তার কথার অর্থ কি না বিভিন্ন পোয়েট, বিভিন্ন কবিদের জীবন কাহিনী। তো এই এসেতে ডক্টর স্যামুয়েল জনসন 52 অর্থাৎ 52 জন পোয়েটের লাইফ স্টোরি সম্পর্কে তিনি এই এসেটা লিখেছেন। এইবার কোশ্চেন নাম্বার 14-এ এই প্রশ্নটা করছে যে দ্য লাইভস অফ দ্য পোয়েটস ওপেন উইথ অ্যান এসে অন, অর্থাৎ লাইভস অফ দ্য পোয়েটস এই যে অটোবায়োগ্রাফিক্যাল, এই যে বায়োগ্রাফিক্যাল এসেটা, এটা শুরু হচ্ছে কি দিয়ে, কার এসে দিয়ে, অর্থাৎ কোন রাইটারের লাইফ নিয়ে শুরু হচ্ছে? কাউলে, ড্রাইডেন, পোপ, মিল্টন। এটা সঠিক উত্তর হবে কাউলে, অপশন 1। আব্রাহাম কাউলে একজন মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। তো তাকে দিয়েই, অর্থাৎ তার মাধ্যমেই
লাইভস অফ দ্য পোয়েটস স্টার্ট হচ্ছে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস ওয়াজ পাবলিশড ইন, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস ওয়াজ পাবলিশড ইন, অর্থাৎ এই যে লিরিক্যাল ব্যালেডস এর প্রিফেস, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেডস, এইটা কত সালে পাবলিশ হয়েছিল? তো রোমান্টিক এজের ম্যানিফেস্টো হিসেবে কনসিডার করা হয় লিরিক্যাল ব্যালেডসকে, যেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজ তারা দুজন মিলে এটা লিখেছিলেন। 1798-এ ফার্স্ট এডিশন পাবলিশ হয়েছিল। রিমেম্বার, মনে রাখার চেষ্টা করো। তাহলে 1798-এ ফার্স্ট এডিশন পাবলিশ হয়েছিল। 1800-এ, সরি 1800-এ, 1800-এ এইটার সেকেন্ড এডিশন পাবলিশ হয়েছিল। ওকে, তার সাথে একটা প্রিফেস অ্যাড হয়েছিল, যেটাকে বলা হচ্ছে প্রিফেস টু লিরিক্যাল ব্যালেডস। তাহলে এখানে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি 1795, যেটা অবশ্যই এলিমিনেট হয়ে যাবে। 1798, 18,000, 1800, 1800, 1800, 1802। ফার্স্ট এডিশন পাবলিশ হয়েছিল 1798-এ, বাট সেকেন্ড এডিশন পাবলিশ হয়েছিল 1800-এ। সো অপশন 3 ইজ রাইট হিয়ার। আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16। উইথ দিস কি শেক্সপিয়ার আনলকড হিজ হার্ট, দিস রেফার্স টু, অর্থাৎ উপরের দেওয়া এই লাইনটিতে বলা রয়েছে, এরকম একটা কোটেশন দেওয়া রয়েছে, সেই কোটেশন সম্পর্কে বলছে যে এই কোটেশনের মাধ্যমে কি বোঝানো হচ্ছে। উইথ দিস কি শেক্সপিয়ার আনলকড হিজ হার্ট, তো এই চাবির মাধ্যমে বা তালার মাধ্যমে শেক্সপিয়ার তিনি তার হৃদয়টাকে খুলে ফেলতেন, আনলক করে ফেলতেন, তাই না? তাহলে শেক্সপিয়ারের লেখা কোন ওয়ার্কসগুলোর মাধ্যমে তিনি তার হৃদয়টাকে আনলক করতেন, এরকম একটা সেন্স বোঝাচ্ছে এই লাইনের মাধ্যমে। কোন লেখার মাধ্যমে? কমেডি, সনেট, ট্র্যাজেডি অর হিস্ট্রি? এটা সঠিক উত্তর হবে অপশন 2, হিজ সনেটস। কোশ্চেন নাম্বার 17। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ বোথ আ পোয়েট অ্যান্ড আ প্রিচার, অর্থাৎ এনাদের মধ্যে কে একদিকে ছিলেন কবি এবং অন্য একদিকে ছিলেন আ প্রিচার, অর্থাৎ তিনি একজন চার্চের চার্চের সাথে জড়িত ছিলেন। একধারে পোয়েট ছিলেন এবং আদার সাইড তিনি একজন প্রিচারও ছিলেন। মিল্টন, চসার, শেলি, ডান। এটা সঠিক উত্তর হবে জন ডান, অপশন 4। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। দ্য ফ্রেজ অবজেক্টিভ কোরিলেটিভ ওয়াজ কয়েন্ড বাই, ওকে, তো অবজেক্টিভ কোরিলেটিভ, ইন্টেনশনাল ফ্যালাসি, এফেক্টিভ ফ্যালাসি, এছাড়া টাচস্টোন, তো এই সমস্ত যে সমস্ত বিখ্যাত ফেজগুলো, এগুলো কিন্তু তোমাদের প্রায়শই পরীক্ষায় এসে থাকে এন্ট্রান্সে। সেই রকমই একটা ফেজের প্রশ্ন রয়েছে এটা, যে দ্য ফেজ অবজেক্টিভ কোরিলেটিভ ওয়াজ কয়েন্ড বাই হুম, কে কয়েন করেছিলেন? উইলিয়াম এমসন, টি.এস. এলিয়ট, আই.এ. রিচার্ডস, এফ.আর. লেভিশ? এটা সঠিক উত্তর হবে টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়ট তিনি তার হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস, এইরকম একটা এসেতে তিনি অবজেক্টিভ কোরিলেটিভের এক্সাম্পল দিয়েছেন। নেক্সট কোশ্চেন, উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ইজ দ্য কনসেপ্ট অফ, অর্থাৎ উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ এই ফেজের কনসেপ্ট কার দেওয়া? আর্নল্ড, রাস্কিন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ? এটার সঠিক উত্তর হবে অপশন 4, কোলরিজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। I shall endeavor to enlighten morality with wit and to temper wit with morality. I stands for, তো এখানে একটা লাইন দেওয়া রয়েছে যেখানে বলেছে এই যে আই, কবিতার বা লাইনের শুরুতে যে আইটা রয়েছে, এই আই বলতে কাকে বোঝানো হয়েছে? কাউলে, অ্যাডিশন, স্টিল আর ডিফো?
এটা সঠিক উত্তর হবে অ্যাডিশন। এবং এইরকম কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমাদের পক্ষে সম্ভব নয় এগুলো অ্যাটেম্প্ট করার, তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এরকম এক দুটো প্রশ্ন তো কোশ্চেন পেপারে থাকবে অবশ্যই। বাট তোমরা এইটুকু মনে রেখো যে যখন উইট, হ্যাঁ, উইট বা টেম্পার, মরালিটি, এইসব ব্যাপার নিয়ে কোনো যদি কোনো কোটেশন দেওয়া থাকে, ওটা মেনলি জোসেফ এডিসনেরই হয়ে থাকে। ইটস এ শর্টস ট্রিক্স। তো তোমাদের আশা করি এই জিনিসটা কোনো প্রশ্ন আন্দাজে গেস লাগানোর ক্ষেত্রে ফ্রুটফুল হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, হু ইন্ট্রোডিউসড হিরোইক কাপলেট ইন্টু ব্রিটিশ পোয়েট্রি? অর্থাৎ ব্রিটিশ পোয়েট্রিতে হিরোইক কাপলেট প্রথম কে ইন্ট্রোডিউস করেছিলেন? পোপ, চসার, ড্রাইডেন, স্পেন্সার। এই হিরোইক কাপলেট প্রথম জিওফ্রে চসার ইনভেন্ট করেছিলেন। অপশন 2 এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22, হু ইউজ সনেট ফর দ্য ফার্স্ট টাইম ইন ইংলিশ বা ইংল্যান্ড? অর্থাৎ ইংল্যান্ডে প্রথম সনেটের ব্যবহার কে করেছিলেন? শেক্সপিয়ার, পোয়েট, ক্যাম্পিয়ান আর সারে? আচ্ছা, এবার যেহেতু তোমরা এই সমস্ত প্রশ্ন প্রথম ফেস করছো, এবার তোমাদের মনে হতেই পারে এটা শেক্সপিয়ার, যে সনেট মানেই শেক্সপিয়ার। এরকমটা ব্যাপার নয়। ইংল্যান্ডে শেক্সপিয়ার যখন সনেট লিখেছিলেন তার অনেক আগে টমাস ওয়েট, টমাস ওয়েট বলে একজন রাইটার ছিলেন। ওই টমাস ওয়েট তিনি প্রথম কিন্তু সনেটটাকে ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। এবার এই টমাস ওয়েটের ইংল্যান্ডে সনেট নিয়ে আসার পেছনে অনেক কারণ রয়েছে। কি কারণ? না, এই ওয়েট বা টমাস ওয়েট তিনি কি করেছিলেন, তিনি এক সময় ইটালিতে ঘুরতে গেছিলেন, কারণ তিনি রাজার সভাকবি ছিলেন টমাস ওয়েট। সেই সূত্রে তিনি ইংল্যান্ডে পাড়ি দিয়েছিলেন, ইংল্যান্ডে তাকে ভ্রমণ করতে হয়েছিল এবং ইংল্যান্ডে গিয়ে, সরি লন্ডনে, ইটালিতে তাকে ভ্রমণ করতে হয়েছিল। সে ইটালিতে গিয়ে তিনি যখন যান ওখানে তিনি ফেস করেছিলেন সেখানে পেত্রার্ক, বোকাসিও, এদের লেখাগুলো পড়েছিলেন। তো তারা ওই সময় কি লিখেছিলেন, ইটালির পেত্রার্কেরই তো সনেটটা, সনেটের মেনলি তো পেত্রার্কেরই একটা লেখা ইম্পর্ট্যান্ট ওয়ার্কস, তাই না? তো সনেট বলা মানে আমরা পেত্রার্কের সনেটকেই বুঝি, এবং তিনি ইটালির লোক ছিলেন। ওয়েট যখন ওই ইটালিতে গেলেন তিনি তখন লক্ষ্য করলেন যে এই ধরনের একটা কবিতা ইটালিতে প্রচুর পরিমাণে চলছে। কোন ধরনের কবিতা? সনেট। তিনি এই ফর্মটাকে ওখান থেকে দেখে এলেন এবং ইংল্যান্ডে এসে এই ফর্মটাকে লেখার চেষ্টা করলেন। আশা করি বোঝা গেছে। তো তার হাত ধরেই প্রথম ইংল্যান্ডে সনেটের ব্যবহার হয়েছিল। পরবর্তীকালে, তার পরবর্তীকালে শেক্সপিয়ার এবং বাকি যে সমস্ত ইংল্যান্ডের রাইটাররা রয়েছেন ওনাদের লেখাতে আমরা সনেটের ইম্প্যাক্ট বা সনেট নিয়ে এত লেখালেখি পরে দেখতে পেয়েছি। কিন্তু ওয়েটের হাত ধরেই ইংল্যান্ডে প্রথম সনেট চালু হয়েছিল। ওকে, আশা করি বোঝা গেছে। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23, হু কল্ড চসার দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? অর্থাৎ চসারকে ইংলিশ পোয়েট্রির ফাদার হিসেবে কে বলেছিলেন, কে বলেছেন? স্পেন্সার, ওয়ার্ডসওয়ার্থ, আর্নল্ড, ড্রাইডেন? দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি হিসেবে চসারকে বলেছেন ড্রাইডেন। অপশন 4 ইজ রাইট হিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, ইন ইংল্যান্ড রেস্টোরেশন টুক প্লেস ইন? খুবই ইম্পর্ট্যান্ট, সোশ্যাল হিস্ট্রির তরফ থেকে এটা একটা প্রশ্ন রয়েছে যে ইংল্যান্ডে রেস্টোরেশন কত সালে হয়েছিল? 1590, 1610, 1660 আর 1665? এটা সঠিক উত্তর হবে 1660। তো সোশ্যাল হিস্ট্রির এই জায়গাটা তোমাদেরকে যদি আমি একটু বলে দিই তাহলে হবে এরকম যে 1649-এ চার্লস দ্য ফার্স্ট রাজা ছিলেন। ওকে, তখন এই চার্লস দ্য ফার্স্টের সাথে ক্রমওয়েল, ক্রমওয়েল ইনি ছিলেন একজন পার্লামেন্ট, পার্লামেন্টের মেম্বার। ওকে, পার্লামেন্টের হেড। ইনি কিন্তু ছিলেন কিং, অর্থাৎ চার্লস দ্য ফার্স্ট ছিলেন কিং আর ক্রমওয়েল ছিলেন একজন পলিটিক্যাল লিডার। ওকে, এনাদের ভেতরে লড়াই হলো। এই লড়াই হওয়ার পরে
চার্লস দ্য ফার্স্ট তিনি কিন্তু হেরে গেলেন। ওকে, হেরে যাওয়ার ফলে অর্থাৎ 1649-এ চার্লস দ্য ফার্স্ট হেরে যাওয়ার পরে ক্রমওয়েল রাজা হয়ে গেলেন, এবং ক্রমওয়েল যখন রাজা হলেন তখন 1649 to 11 অর্থাৎ 11 ইয়ার্স, তাহলে 1660 পর্যন্ত এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। 1660-তে ক্রমওয়েল যখন রাজা হয়ে আছেন তখন এই ক্রমওয়েলকে সরিয়ে দিয়ে, অর্থাৎ ক্রমওয়েলকে হারিয়ে দিয়ে ক্রমওয়েলের পরে চার্লস দ্য ফার্স্টের ছেলে চার্লস দ্য সেকেন্ড রাজা হলেন। বোঝা গেল? 1649-এ চার্লস দ্য ফার্স্ট রাজা ছিলেন, ক্রমওয়েলের সাথে তার লড়াই হলো, লড়াই হওয়ার ফলে চার্লস দ্য ফার্স্ট হেরে গেলেন। হেরে যাওয়ার পরে 1649 to 1660 টোটাল 11 ইয়ার্স ক্রমওয়েল ওয়াজ দ্য লিডার অফ ইংল্যান্ড। তো এই 11 বছর ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। তখন ইংল্যান্ডকে সামলেছিল পার্লামেন্ট বা রাষ্ট্রপতি শাসন। এরপরে 1660-তে চার্লস দ্য ফার্স্টের ছেলে চার্লস দ্য সেকেন্ড রাজা হয়ে এলেন। তিনি ক্রমওয়েলকে উৎখাত করলেন বা তাড়িয়ে দিলেন, দিয়ে তিনি রাজা হলেন। তো এই যে রেস্টোরেশন মানে কি? পুনরুদ্ধার। তো এই যে রাজত্বের পুনরুদ্ধার, এই ঘটনাটাকে বলা হয় রেস্টোরেশন এজ। তো এটা হয়েছিল বোধহয় 1660-তে। আশা করি বোঝা গেছে। অপশন 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং এই সোশ্যাল যে ব্যাকগ্রাউন্ডটা, আশা করি তোমাদের বোঝা গেল। যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 25 বলা রয়েছে, হু ওয়াজ অ্যারিস্টটলস টিচার? অর্থাৎ অ্যারিস্টটলের টিচার বা শিক্ষক কে ছিলেন? সক্রেটিস, প্লেটো, ডায়োজেনিস, হোরেস। অ্যারিস্টটলের টিচার ছিলেন প্লেটো। ওকে, আচ্ছা, তোমাদের এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে সক্রেটিস, তোমরা নিশ্চয়ই প্রত্যেকের নাম শুনেছো, প্রত্যেকে এনার নাম শুনেছো, একজন বিখ্যাত ফিলোসোফার সক্রেটিস। এই সক্রেটিসকে পরবর্তীকালে হেমলক হেমলক খাইয়ে মেরে দেওয়া হয়েছিল, তাই তো? অর্থাৎ হেমলক পান করে সক্রেটিস মারা যান। এই সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো। ওকে, এই সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো। প্লেটোর আমরা আইডিয়ালিজম হয়তো তোমরা পরবর্তীকালে পড়বে, থিওরি অফ কেপ পড়বে তোমরা, হ্যাঁ, তারপর থিওরি অফ মাইমেসিস তোমরা পড়বে। এই প্লেটো অর্থাৎ সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো, এই প্লেটোর স্টুডেন্ট ছিলেন অ্যারিস্টটল। ওকে, আশা করি বোঝা গেছে। অ্যারিস্টটল যিনি পোয়েটিক্স লিখেছিলেন, অ্যারিস্টটল। এবং এই অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিলেন কে? তোমরা কি জানো কে ছিলেন স্টুডেন্ট? এই অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তাহলে সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিলেন অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের স্টুডেন্ট ছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট। আশা করি বোঝা গেছে। তো এখানে প্রশ্ন করেছে, হু ওয়াজ অ্যারিস্টটলস টিচার? তাহলে অ্যারিস্টটলের শিক্ষক কে? তাহলে অ্যারিস্টটলের টিচার ছিলেন প্লেটো। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। যদি তোমাদের প্রশ্ন হতো যে আলেকজান্ডার দ্য গ্রেটের টিচার কে ছিলেন, তাহলে তোমরা অবশ্যই করতে পারতে উত্তর যে অ্যারিস্টটল। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 26। হুইচ ক্যারেক্টার অফ শেক্সপিয়ার হ্যাজ বিন কল্ড দ্য ফোর্থ উইচ? অর্থাৎ শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, যে আচ্ছা ম্যাকবেথে আমরা ফোর্থ উইচ হিসেবে কাকে কনসিডার করে থাকি? ওখানে আমরা থ্রি উইচকে দেখেছি, তাই না? মাঝে মধ্যে কিন্তু আমরা আরেকজন চরিত্রকে ফোর্থ উইচের সাথে তুলনা করি। সে কে? লেডি ম্যাকবেথ, ওফেলিয়া, এমেলিন, জুলিয়েট। ওকে, আচ্ছা, লেডি ম্যাকবেথ, এটা সঠিক উত্তর হবে লেডি ম্যাকবেথ। কারণ কি? কারণ লেডি ম্যাকবেথকে প্ররোচিত করেছিল ডানকানকে মারার জন্য। যেমনটা থ্রি উইচেস ম্যাকবেথের মধ্যে একটা অ্যাম্বিশন ক্রিয়েট করেছিল, তেমনি লেডি ম্যাকবেথেরও হাত রয়েছে ডানকানকে উদ্বুদ্ধ করার জন্য, বা প্ররোচিত করেছিল অনেকটাই ডানকানকে হত্যা করার জন্য। সো লেডি ম্যাকবেথকে অনেক সময় কনসিডার করা হয় ফোর্থ উইচের সাথে। পরের প্রশ্ন,
কোশ্চেন নাম্বার 27, হু ওয়াজ টিএস সরি হোয়েন ওয়াজ টিএস এলিয়ট বর্ন, অর্থাৎ টিএস এলিয়ট কত সালে জন্মগ্রহণ করেন? 1878, 1880, 1882, 1888. Right answer will be option 4, 1888. Going to question number 28, Charles Lamb started his literary career as, অর্থাৎ চার্লস ল্যাম্ব রোমান্টিক এজের একজন বিখ্যাত এসেইস্ট। তিনি তার লিটারেরি ক্যারিয়ার কি হিসেবে শুরু করেছিলেন? অ্যাজ আ ক্রিটিক, আ পোয়েট, আ ড্রামাটিস্ট, অ্যান এসেইস্ট। চার্লস ল্যাম্ব কিন্তু তার পোয়েটিক ক্যারিয়ার অ্যাজ এ পোয়েট, একজন কবি হিসেবে শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমরা তাকে মেইনলি তার যে এসেগুলোর জন্যই বেশি মনে রাখি, যার মধ্যে ড্রিম চিলড্রেন খুব ইম্পর্ট্যান্ট একটা এসে, এসেস অফ এলিয়া, ওকে, এগুলো কিন্তু খুবই নাম করা এসে। আশা করি বোঝা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 29, জেন অস্টিন হ্যাজ রিটেন ড্যাশ নভেলস ইন অল, অর্থাৎ জেন অস্টিন তিনি মোট কতখানা নভেল লিখেছেন? আচ্ছা, আমরা আগের ক্লাসগুলোতেই আলোচনা করেছি এটা নিয়ে, যে জেন অস্টিনের নভেলগুলোর তোমাদের পক্ষে তোমাদের এন্ট্রান্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ওগুলো মোটামুটি করে একটা ক্রোনোলজি তোমরা মনে রাখার চেষ্টা করো। যেমনটা ধরো প্রথমে রয়েছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ওকে, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যানসফিল্ড পার্ক, এমা, নর্দাঙ্গার অ্যাবি, এরপরে রয়েছে পারসুয়েশন। সো সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যানফিল্ড পার্ক, এমা, নর্দাঙ্গার অ্যাবি, পারসুয়েশন, 6। সো অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তোমরা এই 4টে নভেলের নাম অবশ্যই খুব ভালো করে মুখস্থ করে নিও উইথ chronological order. Next question, question number 30, the pre-Raphaelite brotherhood was founded in, অর্থাৎ ভিক্টোরিয়ান এজে হয়ে যাওয়া প্রি র্যাফেলাইট ব্রাদারহুড এটা প্রকৃতপক্ষে কত সালে ফাউন্ড হয়েছিল? 1850, 1859, 1848, 1862। এটা সঠিক উত্তর হবে 1848। ওকে, 1848-এ প্রি র্যাফেলাইট ব্রাদারহুড ফাউন্ড হয়েছিল। এই প্রি র্যাফেলাইট ব্রাদারহুডের কয়েকজন মেম্বার ছিলেন ডিজে রোসেটি, ক্রিশ্চিনা রোসেটি, উইলিয়াম মরিস, এছাড়া জন এভারেট্টি মিলাইস। তো এই সমস্ত মেম্বারেরা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট, বা এই সমস্ত মেম্বারদের নামও তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 31, আইডেন্টিফাই দ্য পোয়েট অন হুজ গ্রেভ ইজ রিটেন দ্য এপিথেট। আচ্ছা, এই যে একটা ভালো জিনিস তোমরা দেখে রাখো, যে এই যে এপিথেট না, এপিথেট, হ্যাঁ, অর্থাৎ গ্রেভ। প্রশ্নটা হচ্ছে এরকম যে কোন পোয়েটের গ্রেভের ওপরে এই এপিথেটটা লেখা রয়েছে। আমরা সাধারণত দেখে থাকি যে কফিনগুলো সাধারণত যেখানে বা যে গ্রেভইয়ার্ড থাকে ওই গ্রেভে এরকম টুমস্টোন থাকে, তাই না? এই টুমস্টোনের ওপরে বিভিন্ন ধরনের লেখা থাকে, বিভিন্ন রাইটারের নাম লেখা থাকে। ধরো লেখা আছে জন কিটস, তো তার ডেট অফ বার্থ, ডেট অফ ডেথ এখানে লেখা থাকলো, এবং তার নিচে বিভিন্ন ধরনের লাইন লেখা থাকে। ওকে, বিভিন্ন ধরনের লাইন লেখা থাকে বিভিন্ন। তো সেই রকমই একটা লাইন এপিথেট লেখা ছিল, হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিটেন ইন ওয়াটার। এইরকম একটা লাইন কোন পোয়েটের গ্রেভের ওপরে লেখা থাকে? সেলি, কিটস, তরুদত্তা, কোলরিচ। অপশন 2 এখানে হয়ে যাবে সঠিক উত্তর, তার কারণ জন কিটস জলে ডুবে মারা গেছিলেন এবং তার গ্রেভের উপরে তাই এই ধরনের একটা লেখা রয়েছে, যে হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিটেন ইন ওয়াটার, অর্থাৎ এখানে এমন একজন শুয়ে রয়েছে যার নামখানা জলে লেখা, অর্থাৎ তিনি তো জলে ডুবে মারা যান, তাই এটা লেখা রয়েছে।
পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, টেনিসন ওয়াজ অ্যাপয়েন্টেড পোয়েট লরেট ইন। আলফ্রেড লর্ড টেনিসন তিনি কত সালে পোয়েট লরেট হিসেবে নিযুক্ত হয়েছিলেন? 1848, 1860, 1854, 1850। সঠিক উত্তর হয়ে যাবে 1850, অপশন 4 ইজ রাইট হিয়ার। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, হোয়েন ওয়াজ ট্যাগোর অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ? এই প্রশ্নের উত্তর আমরা নিশ্চয়ই সকলেই জানি। 1911, 1912, 1913, 1915. In the year 1913, Rabindranath Tagore awarded Nobel Prize for his songs of offerings, অর্থাৎ গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 34, তরু দত্ত ডায়েট অ্যাট দ্য এজ অফ। তরু দত্ত ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন। তরু দত্ত কত সালে মারা গেছিলেন, অর্থাৎ কত বছর বয়সে মারা গেছিলেন? 20 ইয়ার্স, 21 ইয়ার্স, 22 ইয়ার্স, 23 ইয়ার্স। তরু দত্ত ডায়েট অ্যাট দ্য এজ অফ 21 ইয়ার্স। ইনিও কিন্তু খুব কম বয়সে মারা গেছিলেন। জন কিটস তিনিও এরকম 22 বা 23 বছর বয়সে মারা যান জলে ডুবে। এটা তোমরা একটা কানেকশন মনে রাখতে পারো, তরু দত্তও কিন্তু খুব কম বয়সে মারা গেছিলেন। তোমরা নিশ্চয়ই আওয়ার ক্যাজুরিনা ট্রি পড়ে থাকবে। যদি কেউ পড়ে থাকো তাহলে তোমরা ওইখানে লক্ষ্য করবে তরু দত্তের লেখা ইম্পর্টেন্ট এটা একটা পোয়েম, যেখানে তরু দত্ত বাইরের একটা দেশে রয়েছেন কিন্তু তিনি তার হোমল্যান্ডের কথা তিনি মনে করছেন এই পোয়েমের মাধ্যমে। ইন হুইচ ইয়ার ডিড অরবিন্দ রিচ পন্ডিচেরি? অর্থাৎ কত সালে অরবিন্দ প্রথম পন্ডিচেরি পৌঁছেছিলেন? 1906, 1910, 1909, 1911। অপশন 2 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 36, সুধা ইন ট্যাগরস দ্য পোস্ট অফিস ইজ আ টিচার, পলিটিশিয়ান, হাউসওয়াইফ অর আ লিটল গার্ল? সো হেয়ার এখানে সুধা, অর্থাৎ সুধা বলে যে চরিত্রটি রয়েছে পোস্ট অফিস, দ্য পোস্ট অফিস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দ্য পোস্ট অফিসের, প্রকৃতপক্ষে সুধা কে ছিল? আ টিচার, পলিটিশিয়ান, হাউসওয়াইফ, আ লিটল ফ্লাওয়ার গার্ল? অপশন 4, আ লিটল ফ্লাওয়ার গার্ল উইল বি দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37, অ্যালিসন ইজ এ ক্যারেক্টার ইন। অর্থাৎ অ্যালিসন কোথাকার চরিত্র? মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, অল মাই সন্স, ডেথ অফ আ সেলসম্যান? অ্যালিসন ইজ এ ক্যারেক্টার ফ্রম লুক ব্যাক ইন অ্যাঙ্গার। অ্যালিসন পটার, তোমরা সকলে নিশ্চয়ই জানো অ্যালিসন পটার হচ্ছে কি লুক ব্যাক ইন অ্যাঙ্গারের ক্যারেক্টার। স্টিলি এডিটেড দ্য টেটলার আন্ডার দ্য সিউডোনিম অফ ড্যাশ। অর্থাৎ স্টিলি, রিচার্ড স্টিলি তিনি তার যে ট্যাটলার বলে যে জার্নালটা তিনি লিখেছেন বা তিনি যে জার্নালটা চালাতেন ওইটা কোন সিউডোনিমে তিনি পাবলিশ করতেন? রিকওয়ার্ড, পিনারো, আইজ্যাক বিকারস্টাফ অর ডেল? সঠিক উত্তর হবে অপশন 3, আইজ্যাক বিকারস্টাফ। কোশ্চেন নাম্বার 39, কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট ডাইড ইন দ্য ইয়ার। অর্থাৎ কুইন এলিজাবেথ দ্য ফার্স্ট কত সালে মারা গেছিলেন? 1600, 1601, 1602 or 1603? The right answer is 1603. তো 1558 to 1603 is considered as Elizabethan age. ওকে, তাহলে 1558 থেকে 1603 এই সালটা এলিজাবেথান এজ নামে পরিচিত, এবং 1603 থেকে 1625 এই এজ জ্যাকোবিয়ান এজ নামে পরিচিত। তো 1603-তে এলিজাবেথ দ্য ফার্স্ট মারা যাওয়ার পরে জেমস দ্য ফার্স্ট রাজা হয়েছিলেন, এবং সেই তার নাম অনুসারেই 1603 থেকে 1625 জ্যাকোবিয়ান এজ হিসেবে কনসিডার করা হয়। সো অপশন 4 ইজ রাইট হিয়ার। কোশ্চেন নাম্বার 40, মুলকরাজ আনন্দ ডাইড ইন দ্য ইয়ার। অর্থাৎ মুলকরাজ আনন্দ কত সালে মারা যান? 2001, 2002, 2003, 2004? The right answer is option 4, 2004. Question number 41, কমলা দাস was born in। অর্থাৎ কমলা দাস
কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। Kamala Das was born in Kerala. So option 1 is right here. Going to question number 42. Which of the following poets was professor of English at Bombay University? অর্থাৎ নিচের কবিদের মধ্যে কোন কবি বোম্বে ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন? এ কে রামানুজন, জয়ন্ত মহাপাত্র, কে এন দারওয়ালা, নিজিম ইজিকিল। Nizim Ezekiel is the right answer. Question number 43. Who among the following was not a member of Scriblerus Club? তো এই স্ক্রিবলেলাস ক্লাব বলে যে ক্লাবটা অগাস্টান এজে এরকম একটা ক্লাব ছিল, যেটা হচ্ছে স্ক্রিবলেলাস ক্লাব। এই ক্লাবে কয়েকজন মেম্বার ছিলেন। তো আমাদেরকে বলতে হবে হু ইজ নট আ মেম্বার অ্যামং দেম। এনাদের মধ্যে কে একজন মেম্বার নন? পার্নেল, আলেকজান্ডার পোপ, সুইফট or Dryden? So here the right answer is John Dryden. তো তোমরা এটা মনে রাখতে পারো যে স্ক্রিবলেরাস ক্লাবের মেম্বার কারা কারা ছিলেন? পার্নেল, সুইফট এবং আলেকজান্ডার পোপ। এরা স্ক্রিবলেরাস ক্লাবের মেম্বার ছিলেন, বা ড্রাইডেন মেম্বার ছিলেন না। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 44. হেনচার্ড ইন দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ টেকস অ্যান ওথ টু অ্যাবস্টেইন ফ্রম অ্যালকোহল ফর। অর্থাৎ মেয়র অফ ক্যাস্টারব্রিজ, এই যে মেয়র অফ ক্যাস্টারব্রিজ পড়লে টমাস হার্ডির লেখা, ওখানে মাইকেল হেনচার্ড বলে একজন চরিত্র রয়েছে। তো ওই মাইকেল হেনচার্ড কত বছরের জন্য শপথ নিয়েছিল যে সে সমস্ত ধরনের অ্যালকোহল থেকে বিরত থাকবে? তো প্রশ্নটা সোজাসাপটা এটাই বোঝাচ্ছে যে হেনচার্ড কত বছরের জন্য অ্যালকোহল থেকে বিরত ছিল। 21 ইয়ার্স, 25 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 ইয়ার্স। এখানে সঠিক উত্তর হবে অপশন 1, 21 ইয়ার্স। এই 21 ইয়ার্স পর্যন্ত সে, অর্থাৎ 21 বছর সে অ্যালকোহল থেকে দূরে ছিল। Question number 45. In Keats's Ode to Nightingale, Flora refers to. অর্থাৎ কিটসের ওড টু নাইটিঙ্গেলে ফ্লোরা বলতে কি বোঝাচ্ছে? দ্য রোমান গডেস অফ ফ্লাওয়ার অ্যান্ড স্প্রিং, দ্য রোমান গডেস অফ বিউটি, দ্য গ্রিক গড অফ ওয়াইন or the Greek god of universe? ফ্লোরা নাইটিঙ্গেলে রোমান গডেস অফ ফ্লাওয়ার অ্যান্ড স্প্রিং কে বোঝাচ্ছে। সো অপশন 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 46. হু সেজ ইন ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথে কে বলেছিল ম্যাকবেথ ইজ রাইপ ফর সেকিং? অর্থাৎ এই লাইনটা ম্যাকবেথে কে বলেছিল? রস, ম্যাকডাফ, ম্যালকম আর লেডি ম্যাকবেথ? অপশন 2 ইজ রাইট হিয়ার, ম্যাকডাফ। ম্যাকডাফ এই লাইনটা ম্যাকবেথের উদ্দেশ্যে বলেছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 47. Which of the following characters in Macbeth was untimely ripped from his mother's womb? তো ম্যাকবেথ থেকে এই প্রশ্ন, যেখানে বলছে যে ম্যাকবেথের মধ্যে কোন ক্যারেক্টার আনটাইমলি রিপড? অর্থাৎ আমরা তো সিজার বেবির নাম নিশ্চয়ই শুনেছি, বা সিজার বেবির যে ব্যাপারটা থাকে। তো এই প্লেতে প্রথম সিজার বেবি হিসেবে কিন্তু কনসিডার করা হয় এই ক্যারেক্টারকে। তো কে সেই ক্যারেক্টার? অর্থাৎ ওই তো এখানে সোজা কথায় বলছে আনটাইমলি রিপড, অর্থাৎ সময়ের আগে কে তার মায়ের উম্ব থেকে জন্মগ্রহণ করেছিল? ম্যাকডাফ, ম্যাকবেথ, ডানকান আর ম্যালকম? এটা সঠিক উত্তর হবে অপশন এ, ম্যাকডাফ। যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে কোশ্চেন নাম্বার 48. দ্য মেন সোর্স অফ শেক্সপিয়ার্স ম্যাকবেথ ইজ দ্য ক্রনিকলস। ওকে, এই যে ম্যাকবেথটা, শেক্সপিয়ার যে ম্যাকবেথ ড্রামা লিখেছিলেন, এটার মেন সোর্স কি? একটা ক্রনিকল ছিল। এই ক্রনিকলটা কার লেখা? অ্যান্ড্রু অফ ওয়েনটাউন,
হলিনসেট অর রবার্ট অফ গ্লাউস্টার, জিওফ্রে অফ মনমাউথ? এটা সঠিক উত্তর হবে হলিনসেট। এবং এটা মনে করা হয় যে হলিনসেট ক্রনিকেল রয়েছে, হলিনসেট ক্রনিকেল, যেটা থেকে ম্যাকবেথ, শেক্সপিয়ার ইনফ্লুয়েন্স হয়ে তিনি ম্যাকবেথটা লিখেছিলেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 49, দ্য ফার্স্ট পারফরমেন্স অফ লুক ব্যাক ইন অ্যাঙ্গার ওয়াজ গিভেন অ্যাট দ্য রয়্যাল কোর্ট থিয়েটার ইন দ্য ইয়ার। অর্থাৎ রয়্যাল কোর্ট থিয়েটারে লুক ব্যাক ইন অ্যাঙ্গার কত সালে প্রথম পারফর্ম করা হয়েছিল? 1958, 1956, 1955, 1957? তো তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এন্ট্রান্সের যতগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা আলোচনা করলাম, এটা তার 11 নম্বর ক্লাস। এবং এই 11 নম্বর ক্লাসে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কোশ্চেন পেপারেই লুক ব্যাক ইন অ্যাঙ্গার থেকে কিছু না কিছু প্রশ্ন থাকছে। তো আমরা এটা ধরতে পারি যে লুক ব্যাক ইন অ্যাঙ্গার একটা এন্ট্রান্সের খুব ফেভারিট টপিক। ওকে, আর এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর হয়ে যাবে 1956। হু ইজ কলোনেল রেডফার্ন ইন লুক ব্যাক ইন অ্যাঙ্গার? অর্থাৎ লুক ব্যাক ইন অ্যাঙ্গারে কলোনেল রেডফার্ন বলে যে ক্যারেক্টারটা ছিল, উনি আসলে কে ছিলেন? হেলেনাস হাজব্যান্ড, অ্যালিসন্স ফাদার, জিমিস ফ্রেন্ড, ক্লিপস ব্রাদার? এর সঠিক উত্তর হবে অ্যালিসন্স ফাদার। ওকে, অর্থাৎ অ্যালিসন পটারের বাবা, তাকে বলা হয় কলোনেল রেডফার্ন। বোঝা গেছে? পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 51, আইডেন্টিফাই দ্য প্লে নট রিটেন বাই বেন জনসন। অর্থাৎ নিচে দেওয়া চারটে অপশনের মধ্যে কোন প্লেটা বেন জনসনের লেখা নয়? ওকে, এখানে দেখতে হবে নট বলা রয়েছে। সো দ্য অ্যালকামিস্ট, ভলফনে, বার্থলোমিউ ফেয়ার আর দ্য হোয়াইট ডেভিল? সঠিক উত্তর হবে অপশন 4, দ্য হোয়াইট ডেভিল। ওকে, যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 52, হার্ডিজ নভেলস আর নোন অ্যাজ। অর্থাৎ টমাস হার্ডির লেখা যে নভেলগুলো, ওইগুলো সাধারণত কি নামে পরিচিত? ওয়েসেক্স নভেল, ওয়েভারলি নভেল, লেক নভেল আর নান অফ দিস? হার্ডির একটা ফিকশনাল একটা ক্রিয়েশন ছিল, একটা প্লেস, যেটা বলা হয় ওয়েসেক্স নভেল। ওকে, এই ওয়েসেক্স নভেল অর্থাৎ তার যে লেখা নভেলগুলো, ওখানে একটা ফিকশনাল প্লেস আমরা দেখতে পাই যার নাম ওয়েসেক্স। ওই জায়গার নামেই এই নভেলের নামকরণ করা হয়েছে ওয়েসেক্স নভেল। কোশ্চেন নাম্বার 53, হুইচ ওয়ান ইজ নট অ্যান আনপ্লিজেন্ট প্লে বাই শ? অর্থাৎ এর মধ্যে কোনটা শয়ের আনপ্লিজেন্ট প্লে নয়? জিবি শয়ের যে প্লেগুলো তিনি লিখেছিলেন, ওইগুলোকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্লেজেন্ট প্লে, অ্যানাদার ওয়ান ইজ আনপ্লেজেন্ট প্লে। তো এই প্লেজেন্ট প্লের মধ্যে কিছুগুলো প্লে পড়ে, আর কিছুগুলো প্লে আনপ্লেজেন্ট প্লের মধ্যে ভাগ হয়ে যায়। আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে হবে হুইচ ওয়ান ইজ নট আনপ্লেজেন্ট প্লে। উইডোয়ার্স হাউস, মিসেস ওয়ারেন্স প্রফেশন, ক্যান্ডিডা আর ফিলেন্ডার? এটা সঠিক উত্তর হবে ক্যান্ডিডা। ওকে, এই ক্যান্ডিডা হচ্ছে গিয়ে, বাকি সবগুলো আনপ্লেজেন্ট প্লে, বাট ক্যান্ডিডা হচ্ছে গিয়ে প্লেজেন্ট প্লে। আর যেহেতু নট চেয়েছে, তাই অপশন 3 ইজ রাইট হেয়ার। কোশ্চেন নাম্বার 54, দ্য ওয়ার্ড সনেট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম ডেস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ সনেট বলে যে ওয়ার্ডটা, ওটা কোন ল্যাঙ্গুয়েজ থেকে ডিরাইভ করে নেওয়া? গ্রিক, জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান? এর সঠিক উত্তর হবে অপশন 4, ইটালিয়ান। কোশ্চেন নাম্বার 55, দ্য রেস্টোরেশন এজ ইজ অলসো কল্ড। অর্থাৎ রেস্টোরেশন এজকে আমরা আর কি নামে চিনি? দ্য এজ অফ পোপ, এজ অফ মিল্টন, এজ অফ ড্রাইডেন, এজ অফ কনগ্রেভ? রেস্টোরেশন এজের আরেক নাম হচ্ছে গিয়ে এজ অফ ড্রাইডেন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 56, হু ইজ কনসিডার্ড দ্য প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট? অর্থাৎ ইংলিশ এসেইস্ট, দ্য প্রিন্স অফ ইংলিশ এসেইস্ট হিসেবে কাকে কনসিডার করা হয়? চার্লস ল্যাম্ব, অ্যাডিসন, রিচার্ড স্টিলি আর গোল্ডস্মিথ? এটা সঠিক উত্তর হবে অপশন 1, চার্লস ল্যাম্ব। চার্লস ল্যাম্বকে প্রিন্স হিসেবে কনসিডার করা হয়।
ওকে, আরেকটা কথা হচ্ছে গিয়ে এই যে এসে, এসে প্রথম কার হাত ধরে শুরু হয়েছিল? ফ্রেঞ্চ অর্থাৎ ফ্রান্সের একজন অথার ছিলেন মতে, ওই মতের হাত ধরে প্রথম এই এসে রাইটিংটার একটা প্রভাব আমরা দেখেছিলাম, এবং পরবর্তীকালে ইংলিশে অর্থাৎ ইংলিশ লিটারেচারে ফ্রান্সিস বেকন তিনি তার এসের মাধ্যমে তিনি যে এসে লেখালেখি করতেন ওইগুলো ছিল কিন্তু খুব ফেমাস এসে। বোঝা গেছে? যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 87। মিল্টন অলসো রোট আ পোয়েম ইন ল্যাটিন টু এক্সপ্রেস হিজ সরো অন দ্য ডেথ অফ হিজ ফ্রেন্ড এডওয়ার্ড কিং। তো এখানে বলতে চাইছে যে মিল্টন তিনি তার একটা ল্যাটিন পোয়েমের মাধ্যমে তার এক বন্ধু ছিল তাকে, এডওয়ার্ড কিং, তাকে তিনি তার মৃত্যু হয়ে যাওয়ার পর তাকে ডেডিকেট করে একটা পোয়েম লিখেছিলেন। ওই পোয়েমখানে কি? প্রোথ্যালামিয়ান, এপিথ্যালামিয়ান, এপিথেলিয়াম ডেমোনিস, নান অফ দিস। ওকে, এটা সঠিক উত্তর কোনটা হবে? এটা সঠিক উত্তর হবে নান অফ দিস। ওকে, কারণ তিনি লিখেছিলেন লিসিডাস। ওকে, তিনি লিসিডাস লিখেছিলেন। আহ, এই লিসিডাস লেখার জন্য সেখানে তিনি তার ফ্রেন্ড এডওয়ার্ড কিংয়ের সম্পর্কে তিনি ডেডিকেট করে এটা লিখেছেন। তো নান অফ দ্য অ্যাবাভ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58। চার্লস দ্য ফার্স্ট ওয়াজ বি হেডেড ইন দ্য ইয়ার। আচ্ছা, আমরা এই সোশ্যাল হিস্ট্রিটা নিয়ে কিছুক্ষণ আগে কিন্তু আলোচনা করেছিলাম যে চার্লস দ্য ফার্স্টকে কত সালে প্রথম বিহেডেড করা হয়েছিল, অর্থাৎ তার গলা কেটে ফেলা হয়েছিল। 1649, 1660, 1651 or 1650, 1647? এর সঠিক উত্তর হবে 1649। যখন অলিভার ক্রমওয়েল কিং হিসেবে, সরি, অলিভার ক্রমওয়েল যখন লিডার হিসেবে অ্যাপয়েন্টেড হলেন, অর্থাৎ পার্লামেন্টেরিয়ান শাসন ব্যবস্থা যখন চালু হলো ইংল্যান্ডে, চার্লস দ্য ফার্স্টকে হারিয়ে তিনি রাজা হয়েছিলেন, সরি, তিনি মেম্বার হয়েছিলেন। তো হারিয়ে দেওয়ার ফলে তাকে বিহেডেড অর্থাৎ তার মাথা কেটে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 59। হু সেড ইন ম্যাকবেথ হোয়াট ডান ইজ ডান? অর্থাৎ ম্যাকবেথে এই লাইনটা কে বলেছিল? হোয়াটস ডান ইজ ডান। এটা কি লেডি ম্যাকবেথ বলেছিল, না লেডি ম্যাকডাফ, ম্যাকবেথ অর ফ্লিয়েন্স? এটার সঠিক উত্তর হবে লেডি ম্যাকবেথ। Question number 60. Lady Macbeth says, had he not resembled my father as he slept, I had done it. She says about. তো লেডি ম্যাকবেথ, ম্যাকবেথের মধ্যে অর্থাৎ ম্যাকবেথ প্লেতে একটা কথা বলেছিলেন, হ্যাড হি নট রিজেম্বলড মাই ফাদার অ্যাজ হি স্লেপ্ট, আই হ্যাড ডান ইট। তো এই কথাটা তিনি কাকে উদ্দেশ্য করে বলেছিলেন? ডানকান, ব্যাংকো, ফ্লিয়েন্স অর ম্যাকডাফ? তো এটা সঠিক উত্তর হবে ডানকান, কারণ লেডি ম্যাকবেথ একবার অ্যাটেম্প নিয়েছিল ডানকানকে মারার জন্য, যে চেম্বারে কিং ডানকান ঘুমিয়েছিল। কিন্তু লেডি ম্যাকবেথ যখন ওই রুমে এন্টার করে তখন ডানকানকে দেখে তার মনে হয়েছিল যে হ্যাড হি নট রিজেম্বলড মাই ফাদার অ্যাজ হি স্লেপ, যখন সে ঘুমিয়ে রয়েছে তখন তাকে দেখতে ঠিক আমার বাবার মতো লাগছে মনে হয়, তাই নয় কি? তো এইটা ভেবে লেডি ম্যাকবেথ তাকে আর মার্ডার করতে পারেনি। ওকে, তো এই যে লাইনটা এটা কে বলেছিল? এটা লেডি ম্যাকবেথ বলেছিল। কার উদ্দেশ্যে? এই যে হি হ্যাড নট রিজেম্বলড মাই ফাদার অ্যাজ হি স্লেপ্ট, কার উদ্দেশ্যে বলেছিল? ডানকানের উদ্দেশ্যে। সো অপশন 1 এখানে হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61। হু সেড শেক্সপিয়ার হ্যাজ নো হিরোজ অনলি হিরোইন্স? খুব ইম্পর্ট্যান্ট একটা কোটেশন। অর্থাৎ শেক্সপিয়ারের কোনো হিরো নেই, শুধুমাত্র সবই হিরোইন রয়েছে। ওকে, কে বলেছিল এটা? রাস্কিন, ব্র্যাডলে, এলটন অর উইলসন নাইট? এটা সঠিক উত্তর হবে জন রাস্কিন, অপশন 1। Question number 62. Who said about Shakespeare that he knew small Latin and less Greek? শেক্সপিয়ারের সম্পর্কে এই লাইনটা বা এই কোটেশন কে বলেছিলেন? বেকন, বেন জনসন, ডক্টর স্যামুয়েল জনসন অর ডান? এটা সঠিক উত্তর হবে বেন জনসন, অপশন 2। বেন জনসন শেক্সপিয়ারের সম্পর্কে বলেছিলেন যে হি নিউ
স্মল ল্যাটিন অ্যান্ড লেস গ্রিক। ওকে, আচ্ছা যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63। মিল্টন বিকেম টোটালি ব্লাইন্ড ইন, অর্থাৎ মিল্টন পুরোপুরিভাবে অন্ধ হয়ে গেছিলেন। আচ্ছা, মিল্টন কিন্তু 40 বছর বয়সে অন্ধ হয়ে যান। ওকে, মনে রাখবে এটা। তো মিল্টন এই যে কত সালে তিনি টোটাল অন্ধ হয়ে যান, পুরোপুরি অন্ধ হয়ে যান? 1650, 1651, 1652 আর 1654? এর সঠিক উত্তর হবে 1652। ওকে, অর্থাৎ 1652 সালে যখন তিনি মাত্র 40 বছর বয়স, তিনি তখন অন্ধ হয়ে যান। নেক্সট কোশ্চেন, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ অ্যান্ড সাউদি আর ফেমাস অ্যাজ দ্য পোয়েটস অফ ড্যাশ। তো এই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদি, এনাদেরকে আমরা কি ধরনের পোয়েট হিসেবে কনসিডার করি? নেচার পোয়েট, রোমান্টিক লাভ পোয়েট, লেক ডিস্ট্রিক্ট পোয়েট আর ওশান ডিস্ট্রিক্ট পোয়েটস? ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং সাউদিকে আমরা লেক পোয়েট হিসেবে কনসিডার করতে থাকি। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 65। হোয়েন ডিড ওয়ার্ডসওয়ার্থ ভিজিট টিন্টন অ্যাবি ফার্স্ট? অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ প্রথম কত সালে টিন্টন অ্যাবিতে প্রথম ভিজিট করেছিলেন? ওকে, আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থের এই যে টিন্টন অ্যাবি, এই পোয়েমটা তোমরা পড়লে লক্ষ্য করবে ওয়ার্ডসওয়ার্থ তিনি প্রথম একবার গেছিলেন টিন্টন অ্যাবির পাশে, ঠিক 5 বছর পরে তিনি আবার ভিজিট করেন। ওকে, তো সেই যে সেকেন্ড টাইম তিনি যখন ভিজিট করছেন, তখনই তিনি তার এই প্রিভিয়াস ভিজিটের কথা রিকল করছেন। ওকে, আচ্ছা, তো আমাদেরকে এটা বলতে হবে তিনি কত সালে তিনি প্রথম গেছিলেন। 1798-এ তিনি সেকেন্ড টাইম গেছিলেন। তাহলে আমরা এইখান থেকে কি এটা বের করে নিতে পারি না যে তিনি 5 বছর আগে টিন্টন অ্যাবিতে প্রথম গেছিলেন? তাহলে 1793, তাহলে অপশন 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে থাকলো যে 1793-তে ওয়ার্ডসওয়ার্থ প্রথম টিন্টন অ্যাবি গেছিলেন। নেক্সট কোশ্চেন, ম্যাবেল ইজ দ্য ওয়াইফ অফ ড্যাশ ইন লয়ালিটিজ। জন গালসুর্দির লেখা লয়ালিটিজ, ওইখানে ম্যাবেল বলে একজন চরিত্র রয়েছে। তো এই ম্যাবেল কার ওয়াইফ? গিলম্যান, রোনাল্ড ড্যান্সি, মেজর কলফোর্ড, চার্লস উইনসন? সঠিক উত্তর হবে অপশন 2, রোনাল্ড ড্যান্সি। নেক্সট কোশ্চেন, দ্য ফার্স্ট প্লে দ্যাট মেড গালসুর্দি ফেমাস অ্যাজ এ ড্রামাটিস্ট। অর্থাৎ জন গালসুর্দির লেখা কোন প্লে তাকে প্রথম ফেমাস, অর্থাৎ তাকে তার খুব ফেম দিয়েছিল, কোন প্লে? দ্য সিলভার বক্স, লয়ালিটিজ, জাস্টিস অর স্ট্রাইভ? এটা সঠিক উত্তর হবে অপশন 1, দ্য সিলভার বক্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। হু মেড দ্য ফেমাস রিমার্ক ক্লাসিসিজম ইজ হেলথ অ্যান্ড রোমান্টিসিজম ইজ ডিজিজ? খুব ইম্পর্ট্যান্ট একটা কোটেশন। ওকে, তো ক্লাসিসিজম ইজ হেলথ অ্যান্ড রোমান্টিসিজম ইজ ডিজিজ, এই ধরনের কোটেশন কে বলেছে? আর্নল্ড, পোপ, জনসন অর গথ? এটার অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর, গথে। ইনি ছিলেন একজন জার্মান রাইটার, তিনি এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 69। হু সেড লিটারেচার ইজ ইটস ওন রিওয়ার্ড? শ, টি.এস. এলিয়ট, গালসুর্দি, ইবসন? এটার সঠিক উত্তর হবে অপশন 2, টি.এস. এলিয়ট। নেক্সট কোশ্চেন, হু কয়েন দ্য ফ্রেজ নেগেটিভ ক্যাপাবিলিটি? ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এন্ট্রান্সের জন্য অনেকবারই এটা এসে থাকে যে হু কয়েন দ্য ফ্রেজ নেগেটিভ ক্যাপাবিলিটি? কোলরিজ, কিটস, শেলি, হ্যাজলিট? সঠিক উত্তর হবে কিটস। কোশ্চেন নাম্বার 71। দ্য এপিগ্রাফ অফ লাভ সং অফ জে আলফ্রেড প্লুটক ইজ ইন? অর্থাৎ লাভ সং অফ জে আলফ্রেড প্লুটকের এপিগ্রাফটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? জার্মান, ফ্রেঞ্চ, ইংলিশ, ল্যাটিন? এটার ল্যাটিন ল্যাঙ্গুয়েজে লেখা। তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো, এটা প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন, সেটা রিপিট হয়েছে এন্ট্রান্সের এই কোশ্চেন পেপারে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 72। দ্য আদার ম্যান ইন ডব্লিউ.বি. ইয়েটসের পোয়েম ইস্টার 1916 রেফার্স টু? অর্থাৎ 1916
যে পোয়েমখানা রয়েছে ডব্লিউ.বি. ইয়েটসের, ওখানে দিস আদার ম্যান হিসেবে কাকে বলা হয়েছে? ওই পোয়েমের মধ্যে দিস আদার ম্যান বলে একজনকে কোট করা হয়েছে। তো এখানে সেই আদার ম্যান কে? জন ম্যাকব্রাইট, প্যাট্রিক পিয়ার্স, টমাস ম্যাকডোনা আর কোনোলি? এটা সঠিক উত্তর হবে অপশন 1, জন ম্যাকব্রাইট। ওকে, ইনি ইস্টার 1916-এর একজন, অর্থাৎ আয়ারল্যান্ডে যে ইস্টার হয়েছিল সেইখানে একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার জন ম্যাকব্রাইট। মনে রেখো এই নামটা। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শেক্সপিয়ার্স ফার্স্ট ফোলিও এডিশন ওয়াজ পাবলিশড ইন দ্য ইয়ার, অর্থাৎ শেক্সপিয়ারের যে প্রথম ফোলিও এটা কত সালে পাবলিশ হয়েছিল? 1603, 1613, 1623 আর 1632? এটা সঠিক উত্তর হবে অপশন 3, 1623। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 74। Hardy's Far from the Madding Crowd was first published serially in, অর্থাৎ হার্ডির ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড এটা প্রথম কত সালে ফার্স্ট কোন ম্যাগাজিনে পাবলিশ হয়েছিল সিরিয়ালি? হারপার্স নিউ মান্থলি ম্যাগাজিন, কর্নহিলস ম্যাগাজিন, ব্ল্যাকউডস ম্যাগাজিন আর দ্য লন্ডন ম্যাগাজিন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে কর্নহিল ম্যাগাজিন, অপশন 2। নেক্সট কোশ্চেন, দ্য পোয়েম টিথোনাস বাই টেনিসন রিলেটস টু দ্য ওল্ড, অর্থাৎ টেনিসনের লেখা টিথোনাস বলে যে পোয়েমখানা রয়েছে ওইটা কি নিয়ে তার থিম? টু দ্য ওল্ড গ্রিক লেজেন্ড, রোমান লেজেন্ড, চাইনিজ লেজেন্ড অর ইন্ডিয়ান লেজেন্ড? আচ্ছা, এই টিথোনাস কিন্তু একজন গ্রিক ক্যারেক্টার, সো ডেফিনেটলি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যেটা একটা গ্রিক লেজেন্ড নিয়েই এই পোয়েমটা লেখা। সো অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 76। হোয়ার ডিড আর্নল্ড অ্যাডভাইস হিজ থিওরি অফ টাচস্টোন মেথড? তো এই টাচস্টোন, এই মেথডটা বা এই পদ্ধতি, টাচস্টোন পদ্ধতি, এটা আর্নল্ড তিনি তার কোন লেখাতে এই ধরনের কনসেপ্ট দিয়েছিলেন? এসে ইন ক্রিটিসিজম, ডিসকোর্স ইন আমেরিকা, স্টাডি ইন পোয়েট্রি, লিটারেচার অ্যান্ড ডগমা? এর সঠিক উত্তর হবে স্টাডি অফ পোয়েট্রি। স্টাডি অফ পোয়েট্রিতে আর্নল্ড তিনি টাচস্টোন মেথডের কনসেপ্ট দিয়েছিলেন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77। আ থট টু হিম ওয়াজ এন এক্সপিরিয়েন্স, ইট রিফাইন্ড ইটস সেন্সিবিলিটি। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বা ইম্পর্ট্যান্ট কোটেশন। A thought to him was an experience, it refined his sensibility. About whom this comment was first? অর্থাৎ কার সম্পর্কে এই কমেন্ট করা হয়েছে বা কে করেছে? টি.এস. এলিয়ট, ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ? সঠিক উত্তর হবে এস.টি. কোলরিজ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78। উইলি লোম্যানস ওয়াইফ ইন ডেথ অফ আ সেলসম্যান, অর্থাৎ আর্থার মিলারের লেখা ডেথ অফ আ সেলসম্যানে উইলি লোম্যানের ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। ওই উইলি লোম্যানের ওয়াইফের নাম আমাদেরকে বলতে হবে। নেরিশা, সোফি লি, অ্যান হো আর লিন্ডা? The right answer is Linda. Linda is wife of Willy Loman in Death of a Salesman. Going to question number 79. Which of the following is an RP fricative phoneme? Okay, তো এখানে বলেছে যে একটি ফ্রিকেটিভ ফোনিমের নাম, এখানে এক্সাম্পল কিছুগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে এটা কোনটা ফ্রিকেটিভ ফোনিমের এক্সাম্পল? ম, জ, ও, ক? অপশন জেড হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 80। হুইচ অফ দ্য ফলোয়িং ইংলিশ ওয়ার্ডস ডাজ নট ক্যারি স্ট্রেস ইন দ্য লাস্ট সিলেবল? অর্থাৎ নিচের দেওয়া 4টি অপশনের মধ্যে কোন ওয়ার্ডের শেষ সিলেবলটা স্ট্রেস পড়ছে না? অপশন 4 রাইট অ্যান্সার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 81। হু সেড, ফর আর্টস সেক অ্যালোন আই উড নট ফেস দ্য টয়েল অফ রাইটিং আ সিঙ্গেল সেন্টেন্স? তো এইরকম একটা মন্তব্য কে করেছেন? গালসর্দি, জি.বি. শ, টি.এস. এলিয়ট, স্যামুয়েল বেকেট? রাইট অ্যান্সার জি.বি. শ। নেক্সট কোশ্চেন,
হুইচ ব্রিটিশ পোয়েট অ্যাডপ্টেড আমেরিকান সিটিজেনশিপ, অর্থাৎ কোন ব্রিটিশ পোয়েট আমেরিকান নাগরিকত্ব তিনি অ্যাডপ্ট করেছিলেন? ডব্লিউ.এইচ. অডেন, টি.এস. এলিয়ট, স্টিফেন স্পেন্ডার অর ডিলান টমাস? তো সঠিক উত্তর হবে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 83, জ্যাকোবিয়ান ড্রামা মিনস, অর্থাৎ জ্যাকোবিয়ান ড্রামা বলতে কোন ড্রামাকে বোঝাচ্ছে? প্লেস অফ জ্যাকোবিয়ান পার্টি, জেকবস প্লেস, প্লেস রিটেন ডিউরিং দ্য রেইন অফ কিং জেমস, আর হরর ড্রামা? অর্থাৎ এলিজাবেথিয়ান এজ পরে এই জ্যাকোবিয়ান এজে স্টার্ট হয়েছিল। এই সময়কার ইম্পর্টেন্ট রাইটার ছিলেন বেন জনসন। এবার যেহেতু কিং জেমস তার পরবর্তীকালে রাজা ছিলেন, তাই এখানে প্লেস রিটেন ডিউরিং দ্য রেইন অফ কিং জেমস দ্য ফার্স্ট, অর্থাৎ কিং জেমসের রাজত্বকালে যেহেতু এই প্লেগুলো লেখা হয়েছে, তাই এগুলোকে বলা হয় জ্যাকোবিয়ান ড্রামা। বোঝা গেছে? ভেরি সিম্পল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 84, এসে অন ম্যান ইজ, তো এই এসে অন ম্যান এটা লিখেছেন কি? আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপের লেখা এসে অন ম্যান। বাট এই এসে অন ম্যানটা প্রকৃতপক্ষে কি? অ্যান এসে, আ প্লে, আ পোয়েম, আ পাল্প নভেল? এটা সঠিক উত্তর হবে কি? আ পোয়েম। এটা কিন্তু একটা কবিতা, কিন্তু এটার নাম হচ্ছে এসে অন ম্যান। ওকে, পরের প্রশ্ন, হুইচ ইজ ওল্ডেস্ট ইংলিশ ড্রামা, তো এদের মধ্যে কোনটা সবচেয়ে পুরনো ইংলিশ ড্রামা হিসেবে কনসিডার করা হয়? মরালিটি প্লেস, মিরাকেল প্লেস, মাস্ক, ইন্টারলিউডস? এর সঠিক উত্তর হবে মিরাকেল প্লে, যেটাকে কনসিডার করা হয় সবচেয়ে পুরনো প্লে হিসেবে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 86, হু গেভ দ্য ফার্স্ট ডেফিনেশন অফ নভেল ইন ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডে এই যে নভেল বলে যে এক ধরনের জনরা রয়েছে, এটা ফর দ্য ফার্স্ট টাইম প্রথম কোন অথারের লেখা তে আমরা দেখতে পেয়েছিলাম? ফিল্ডিং, জন বানিয়ান, রিচার্ডসন অর স্টিয়ার্ন? তো সঠিক উত্তর হবে স্যামুয়েল রিচার্ডসন। স্যামুয়েল রিচার্ডসন লিখেছেন কিন্তু পামেলা, ওকে, সামেলা, জোসেফ অ্যান্ড্রু, এই সমস্ত লেখা কিন্তু রিচার্ডসনের লেখা, এবং মনে করা হয় যে তিনিই ছিলেন পায়োনিয়ার ইংল্যান্ডে। আচ্ছা, এছাড়াও বানিয়ানের পিলগ্রিম প্রোগ্রেস, এই ওয়ার্কসটাকেও কিন্তু এক ধরনের একটা ইংল্যান্ডের প্রথম নভেল হিসেবে কিন্তু মানা যেতে পারে। ওকে, মানা হয়, কিছু কিছু ক্রিটিক্স মনে করে। পরের প্রশ্ন, question number 87, The Blessed Damozel is written by, অর্থাৎ The Blessed Damozel কে লিখেছেন? ক্রিস্টিনা রসেটি, সুইনবার্ন, উইলিয়াম মরিস, ডিজি রসেটি? এর সঠিক উত্তর হবে ডিজি রসেটি। অপশন 4 ইজ রাইট হিয়ার। পরের প্রশ্ন, হু সেড অ্যাবাউট শেক্সপিয়ার হি স্যাক্রিফাইসেস ভার্চু টু কনভিন্স, শেক্সপিয়ারের সম্পর্কে এই মন্তব্য কে করেছেন? ডক্টর জনসন, ড্রাইডেন, পোপ, রাস্কিন? সঠিক উত্তর হবে ডক্টর জনসন, অর্থাৎ অপশন এ। পরের প্রশ্ন, হুইচ পোয়েম হ্যাজ বিন রিটেন টু ভিন্ডিকেট দ্য ওয়েজ অফ গড টু ম্যান, এটা একটা বিখ্যাত পোয়েমের স্টার্টিং লাইন। কোন পোয়েমের? প্যারাডাইস লস্ট, নাকি প্যারাডাইস রিগেইনড, নাকি এসে অন ম্যান, নাকি ডিভাইন কমেডি? এটা সঠিক উত্তর হবে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্টের ওপেনিং লাইন হচ্ছে এটা, বা প্যারাডাইস লস্টের মাধ্যমে পোয়েম, এই পোয়েমে বোঝাতে চাইছে পোয়েট যে টু ভিন্ডিকেট দ্য ওয়েজ অফ গড টু ম্যান। বোঝা গেছে? পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পোয়েমস ডাজ নট ইউজ ব্ল্যাঙ্ক ভার্স, অর্থাৎ নিচের চারটে পোয়েমের মধ্যে কোনটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা নয়? প্যারাডাইস লস্ট, দ্য প্রেলিউড, আইডলস অফ দ্য কিং, দ্য রেপ অফ দ্য লক? এটা সঠিক উত্তর হবে দ্য রেপ অফ দ্য লক। এটা এপিক পোয়েম, এটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা নয়, বাকি সবগুলো ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। আর এই ব্ল্যাঙ্ক ভার্স মানে কি বোঝায় তা তোমরা কমেন্ট করে জানিও আমাকে নিশ্চয়ই, আমরা আগেই আলোচনা করেছি। যাচ্ছি পরের প্রশ্নে, আইডেন্টিফাই দ্য ওয়ার্ক হুইচ ডিড নট ইউজ স্পেন্সারিয়ান স্ট্যাঞ্জা,
তো এই চারটে ওয়ার্কসের মধ্যে কোনটি স্পেন্সারিয়ান স্টাঞ্জার উদাহরণ নয়? ওয়ান্স এগেইন, চার্লস চাইল্ড হেরাল্ড পিলগ্রিমেজ, অ্যাডোনিস, দ্য ইপ অফ সেন্ট অ্যাগনাস অর দ্য রেপ অফ দ্য লক। আগেই বলেছি এটা সঠিক উত্তর হবে অপশন 4, কারণ দ্য রেপ অফ দ্য লক হচ্ছে গিয়ে একটা এপিক, মগ এপিক পোয়েম। এটা কিন্তু স্পেন্সারিয়ান স্ট্যান্জাতে লেখা নয়। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 92, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ডাজ নট কন্টেইনস আ ডিপথং? অর্থাৎ এর মধ্যে কোনটা ডিপথং ক্যারি করে না? এহেড, কাউ, টেবল অর নো? এটা সঠিক উত্তর হবে এহেড। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 93, হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ কিটক্যাট ক্লাব? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সেম এসেছিল যে এনাদের মধ্যে কে কিটক্যাটের মেম্বার ছিলেন না? অ্যাডিসন, ড্রাইডেন, কনগ্রিভ, ভ্যানব্রো? এটা সঠিক উত্তর হবে অপশন 2, ড্রাইডেন। ওকে, ড্রাইডেন কিন্তু কিটক্যাট ক্লাবের সদস্য ছিলেন না। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং নভেলস ওন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1960? 1960 সালে সাহিত্য একাডেমি পাওয়া নভেলের নাম কি? দ্য গাইড, ওয়েটিং ফর মহাত্মা, দ্য ইংলিশ টিচার, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপার্ট? এবার তোমরা যারা আর কে নারায়ণনকে পড়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আর কে নারায়ণ কোন ওয়ার্কসের জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন। তিনি তার লেখা দ্য গাইডের জন্য সাহিত্য একাডেমি পান। তো তাহলে এটাই একমাত্র সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড উইনিং নভেল, অপশন 1 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ইন হুইচ ইয়ার ওয়াজ ইউজেন ও নেইল অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ? অর্থাৎ ইউজেন ও নেইলকে নোবেল প্রাইজ কত সালে দেওয়া হয়েছিল? 1949, 1936, 1951, 1953? In the year 1936, Eugene Nel was awarded the Nobel Prize. Okay, পরের প্রশ্ন, হু ইজ দ্য ফার্স্ট রোমান্টিক ক্রিটিক? অর্থাৎ প্রথম রোমান্টিক ক্রিটিক হিসেবে কাকে কনসিডার করা হয়? লঞ্জাইনাস, ওয়ার্ডসওয়ার্থ, অ্যাডিসন, ল্যাম্ব? এটা সঠিক উত্তর হবে লঞ্জাইনাস। ওকে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 97, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফার্স্ট নভেল অফ চার্লস ডিকেন্স? চার্লস ডিকেন্সের লেখা প্রথম নভেল কি? অলিভার টুইস্ট, নাকি ডেভিড কপারফিল্ড, নাকি দ্য পিকউইক পেপার্স, নাকি হার্ড টাইমস? এটা সঠিক উত্তর হবে অপশন 3, দ্য পিকউইক পেপার্স। ওকে, এরপরে রয়েছে অলিভার টুইস্ট। পরের প্রশ্ন, নেম অফ দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য লাইন? তো নিচের পাশের লাইনটা আমরা দেখি এবং সেখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে আমরা দেখব। হার লাইফ ইজ এ রিভলভিং ড্রিম, তার জীবনটা হয় একটি পরিবর্তনশীল স্বপ্নের মতো। আর লাইফ ইজ এ রিভলভিং ড্রিম, তো এখানে দেখাটা কম্প্যারিজন হচ্ছে, তাই নয়? জীবনটাকে তুলনা করা হচ্ছে রিভলভিং ড্রিমের সাথে, কিন্তু এটা ইমপ্লিসিট কম্প্যারিজন, অর্থাৎ সিমিলির মতো ওপেন নেই, তাই না? মেটাফোরটা কি করে থাকে, ঠিক কম্প্যারিজনটা থাকবে কিন্তু ওটা লোকাল, তাই এখানে অপশন 1 হয়ে যাবে সঠিক উত্তর, 98। নেক্সট কোশ্চেন, অ্যাল্ডাস হাক্সলে ওয়াজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ? অর্থাৎ অ্যাল্ডাস হাক্সলে কার গ্র্যান্ড নেফিউ ছিলেন? টেনিসন, ব্রাউনিং, আর্নল্ড, রাস্কিন? এর সঠিক উত্তর হবে আর্নল্ড, অপশন 3। পরের প্রশ্ন, দ্য গার্ডিয়ান ওয়াজ বিগেন বাই? গার্ডিয়ান বলে ওই ম্যাগাজিনটা প্রথম কে শুরু করেছিলেন? অ্যাডিসন, স্টিলি, গোল্ডস্মিথ, ডক্টর জনসন? এর সঠিক উত্তর হবে অপশন 2, স্টিলি। পরের প্রশ্ন 101, টেনিসনস ফ্রেন্ড আর্থার হেনরি হলাম ডায়েড অ্যাট? অর্থাৎ আর টেনিসনের বন্ধু আর্থার হেনরি হলাম তিনি কোথায় মারা গেছিলেন? প্যারিস, রোম, ডাবলিন আর ভিয়েনা? অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রাউনিং ডায়েড ইন? অর্থাৎ ব্রাউনিং কোথায় মারা যান? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইটালি? ব্রাউনিং মারা যান ইটালিতে। পরের প্রশ্ন, হু সেট অ্যাবাউট বেকন? অর্থাৎ বেকনের সম্পর্কে কে এই মন্তব্য করেছেন? দ্য ওয়াইসেস্ট, ব্রাইটেস্ট, মিনেস্ট অফ ম্যানকাইন্ড?
ফ্রান্সিস বেকনের সম্পর্কে কে এই মন্তব্য করেছেন? জনসন, পোপ আর আর্নল্ড? এর সঠিক উত্তর হবে অপশন 2, পোপ। নেক্সট কোশ্চেন, গাইনোক্রিটিসিজম রেফার্স টু, ওকে, তো তোমরা যারা বর্তমানে ইউজির ফাইনাল সেমিস্টারে রয়েছে তাদের থিওরির যে পেপার রয়েছে, ওই থিওরির যে পোর্শন রয়েছে ওখানে তোমরা এই গাইনোক্রিটিসিজমের ব্যাপারটা লক্ষ্য করবে, এবং এই গাইনোক্রিটিসিজম মেইনলি ফোকাস করে কোন 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 থিওরিকে? নিউ ক্রিটিসিজম, রোমান্টিক ক্রিটিসিজম, মিথ ক্রিটিসিজম, ফিমেল ক্রিটিসিজম? এটার সঠিক উত্তর হবে ফিমেল ক্রিটিসিজম। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 105, দ্য অক্সফোর্ড মুভমেন্ট ইজ অলসো নোন অ্যাজ, অর্থাৎ এই অক্সফোর্ড মুভমেন্ট আরেকটা কি নামে পরিচিত? সিম্বলিস্ট মুভমেন্ট, ট্র্যাক্টেরিয়ান মুভমেন্ট, ইমপ্রেশনিস্ট মুভমেন্ট অর অ্যাপোক্লেপটিক মুভমেন্ট? এই অক্সফোর্ড মুভমেন্ট এটা একটা ট্র্যাক্টেরিয়ান মুভমেন্ট হিসেবে কনসিডার করা হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 106, হুইচ পোয়েম অফ শেলি ইজ অটোবায়োগ্রাফিক্যাল ইন নেচার, অর্থাৎ এদের মধ্যে চারটে অপশনের মধ্যে কোনটি অটোবায়োগ্রাফিক্যাল ফর্মে লেখা? টু আ স্কাইলার, এপিসচিডিয়ান, দ্য রিভোল্ট অফ ইসলাম আর অ্যালাস্টার? তো সঠিক উত্তর হবে অপশন 3, রিভোল্ট অফ ইসলাম। পরের প্রশ্ন, হু কল্ড 18th সেঞ্চুরি অ্যাজ অ্যান এজ অফ প্রোজ অ্যান্ড রিজন, অর্থাৎ 18th সেঞ্চুরির লিটারেচারকে কে এজ এবং রিজন হিসেবে কনসিডার করেছিলেন? ল্যাম্ব, শেলি, আর্নল্ড, ইলিয়ট? এটা সঠিক উত্তর হবে আর্নল্ড। ওকে, মনে রাখবে এটা, এই প্রশ্নের উত্তরটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় এসে থাকে। পরের প্রশ্ন, টমাস মুরস ইউটোপিয়া অরিজিনাল রিটেন ইন ল্যাটিন ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ ইন দ্য ইয়ার, অর্থাৎ টমাস মুরের লেখা ইউটোপিয়া যেটা ল্যাটিনে লেখা হয়েছিল ওইটা লেখা হয়েছিল 1551। পরের প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ হিরোইক ড্রামা, অর্থাৎ নিচে চারটি অপশনের মধ্যে কোনটি হিরোইক ড্রামার মধ্যে পড়ে? অল ফর লাভ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, জুলিয়াস সিজার, কিং লেয়ার? এর সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন 110, ডব্লিউ.বি. ইয়েটস dedicated his play দ্য কাউন্টেস ক্যাথলিন, অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস তিনি তার কাউন্টেস ক্যাথলিন বলে যে ওয়ার্কসটা এটা কাকে ডেডিকেট করেছেন? মরউইন সেহেনহো, ক্লারা ডস, মডগন, রবীন্দ্রনাথ ট্যাগর? এটা সঠিক উত্তর হবে অপশন সি, মডগন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 111, এখানে বলতে চাইছে যে কিছুগুলো পোয়েমের লাইন থাকবে, সেগুলো কোন পোয়েম থেকে নেওয়া ওটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা কোথাকার লাইন? আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এটা সঠিক উত্তর হচ্ছে অপশন 2, এন্ডিমিয়ান। কোশ্চেন নাম্বার 112, হ্যাপি দ্য ম্যান হুজ উইজ অ্যান্ড কেয়ার আ ফিউ প্যাটার্নাল কেয়ার্স বাউন্ড, এটা কোথাকার লাইন? ওড টু অটাম, ভিলেজ সং, ওড অন সলিটিউড, ট্রি বাই মাই উইন্ডো, ওড অন সলিটিউড? Question number 113, nature never did betray the heart that loved her, solitary reaper, Tintan Abbey, my last duchess, island? The right answer is Tintan Abbey. Question number 114, the mighty perish in their might, the slain survive the slayer. One day the freaks, the tiger and the deer speak what is darkness, তো এই লাইনটা দ্য টাইগার অ্যান্ড দ্য ডিয়ার থেকে নেওয়া। পরের প্রশ্ন, লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট বি দ্য সার্পেন্ট আন্ডারনিথ, ইম্পর্টেন্ট লাইন, ম্যাকবেথ, ক্যান্ডিডা, প্যারাডাইস লস্ট, প্রমিথিয়াস আনবাউন্ড? রাইট অ্যান্সার হবে ম্যাকবেথ, অপশন 1। নেক্সট কোশ্চেন, ফেম ইজ দ্য স্পোর
দ্যাট দ্য ক্লিয়ার স্পিরিট ডথ রাইজ, কোথাকার লাইন? সেকেন্ড কামিং, টিথোনাস, ম্যাকবেথ, লিসিডাস। সঠিক উত্তর হবে লিসিডাস, অপশন 4। পরের প্রশ্ন, হোয়াট আই এম ইউ হ্যাভ মেড মি উইথ দ্য লেবার অফ ইউর হ্যান্ডস অ্যান্ড দ্য লাভ অফ ইউর হার্ট, কোথাকার লাইন? এম্পায়ার জোন্স, ম্যাকবেথ, ক্যান্ডিডা, সানস অ্যান্ড লাভার্স। এর সঠিক উত্তর হবে ক্যান্ডিডা, অপশন 3। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 118, কাম হোয়াট কাম মে, টাইম অ্যান্ড দ্য আওয়ার রানস থ্রু দ্য রগেস্ট ডে। ইম্পর্ট্যান্ট লাইন, ম্যাকবেথ থেকে নেওয়া। এম্পায়ার জোন্স, ম্যাকবেথ, ক্যান্ডিডা, দ্য পোস্ট অফিস। ডেফিনেটলি ম্যাকবেথ থেকে নেওয়া। ম্যাকবেথ থেকে ইম্পর্ট্যান্ট যে কোটেশনগুলো নেওয়া ওগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তো ওগুলো তোমরা মার্ক আপ করে রাখতে পারো এবং প্রিপারেশন নিতে থাকো। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 119, we have no more right to consume happiness without producing it than to consume wealth without all producing it, কোথাকার লাইন? strive, look back in anger, candida or loyalties। এটা সঠিক উত্তর হচ্ছে ক্যান্ডিডা। জিবি সরলেখা ক্যান্ডিডা থেকে নেওয়া এই বিখ্যাত লাইন খানা। পরের প্রশ্ন, হ্যাপিনেস ওয়াজ বাট দ্য ওকেশনাল এপিসোড ইন এ জেনারেল ড্রামা অফ পেইন, খুব ইম্পর্ট্যান্ট লাইন। টমাস হার্ডির লেখা এই একটা ওয়ার্কস থেকে নেওয়া এটা। ক্যান্ডিডা, সানস অ্যান্ড লাভার্স, লুক ব্যাক ইন অ্যাঙ্গার, দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ। সো অপশন 4 এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, দ্য স্টিল স্যাড মিউজিক অফ হিউম্যানিটি, ইমমর্টালিটি ওট, টিনটান অ্যাবি, ওট টু ওয়েস্ট উইন্ড, সলিটারি রিভার। এটা কোথাকার লাইন? এই লাইনখানা নেওয়া হয়েছে টিনটান অ্যাবি থেকে। পরের প্রশ্ন, থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যান নট হোল্ড, দ্য মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, অ্যাডামস কার্স, লিডা অ্যান্ড সোয়ান, দ্য সেকেন্ড কামিং ইন ইস্টার 1916। অপশন 3 দ্য সেকেন্ড কামিং এর লাইন এটা। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 123, দ্যাট ইজ নট হোয়াট আই মিন অ্যাট অল, দ্যাট ইজ নট ইট অ্যাট অল, কোথাকার লাইন? দ্য লাভ সং অফ জি আলফ্রেড প্রুফক, টিনটান অ্যাবে, লিসিডাস or অপশন 4 টিথোনাস। সঠিক উত্তর হচ্ছে গিয়ে লাভ অফ সং অফ জি আলফ্রেড প্রুফকের থেকে এই লাইনখানা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 124, হি দ্যাট সিকথ টু দ্য এমিনেন্ট amongst able man hath a great task, on not being a philosopher, imperfect sympathies, of ambition, of studies। এটা সঠিক উত্তর হবে অফ অ্যাম্বিশন। পরের প্রশ্ন 125, his memory is unreasonable, his compliments preserves, his talk are travel, কোথাকার লাইন? poor relations, imperfect sympathies, of travel, an apology for idlers। এই উপরের লাইন এটা ইমপারফেক্ট সিম্প্যাথি থেকে নেওয়া, অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, পরের কিছু প্রশ্ন রয়েছে যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার, যেগুলো দেওয়া থাকবে প্রশ্নে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোথাকার ক্যারেক্টার এরা। ডিডো কোথাকার ক্যারেক্টার? দ্য ইনিট, দ্য ডিভাইন কমেডি, ইউটোপিয়া, ডন কিহোটে। ডিডো ইজ দ্য ক্যারেক্টার ফ্রম দ্য ইনিট। নার্সিসা কোথাকার ক্যারেক্টার? দ্য রাইভেলস, ম্যান অ্যান্ড সুপারম্যান, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, সি স্টুপস টু কনকিউর। এটার সঠিক উত্তর হবে দ্য মার্চেন্ট অফ ভ্যানিস, অপশন 3। পরের প্রশ্ন, পলি is a character from Macbeth, Beggar's Opera, Loyalties or Man and Superman। The Beggar's Opera character হচ্ছে গিয়ে পলি, so option 2 is right here. Next question, Nancy is a character from Middlemarch, Sons and Lovers, Mysteries of Udolpho, Oliver Twist। Right answer option 4, Oliver Twist। 130, question number 130, Becky Sharp is a character from Amelia, Moll Flanders, The Vanity Fair, David Copperfield। The right answer is Vanity Fair, so option 3 is right here. Next question 131, Blifil is a character from The Mayor of Casterbridge, Tom Jones, Death of a Salesman, The Old Man and the Sea। Blifil is a famous character from Tom Jones, so option 2 is right here. Question number 132, Falstaff, as you all know that, is a character from
Merry Wives of Windsor, Henry VI, The Winter's Tale, Timon of Athens. Merry Wives of Windsor. Falstaff is a character from Merry Wives of Windsor. Next question, Monks. Monks is a character from The White Devil, Oliver Twist, Count of Monte Cristo, The Portrait of the Lady. Monks is a character from Oliver Twist. Next question, Ramanna. Ramanna is a character from Guide, The God of Small Things, Kanthapura, or Kuli. The right answer will be option 1, Guide. Next question, Caddy. Who is Caddy? Caddy is a character from The Sound and Fury, For Whom the Bell Tolls, Death of a Salesman, or The Old Man and the Sea. Caddy is a character from The Sound and the Fury. It is written by Sound and Fury, written by William Faulkner. Next question, আইডেন্টিফাই দ্য অথার অফ দ্য ওয়ার্কস মেনশনড, অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কোন অথারের লেখা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দ্য ক্রাউন অফ ওয়াইল্ড অলিভ কার লেখা? ডব্লিউ গডউইন, জন রাস্কিন, অরওয়েল, আর জন স্টুয়ার্ট মিল? এটা লেখা জন রাস্কিনের। সো অপশন 2 রাইট। দ্য আইডলস অফ দ্য কিং, আইডলস অফ দ্য কিং লিখেছেন রবার্ট ব্রাউনিং, আর্নল্ড, টেনিসন, সুইনবার্ন। আইডলস অফ দ্য কিং লিখেছেন টেনিসন। ওকে, পরের প্রশ্ন 138। দ্য অনেস্ট হোর ইজ রিটেন বাই ডেকার, চসার, স্পেন্সার, মিডলটন। দ্য অনেস্ট হোর ইজ রিটেন বাই টমাস ডেকার। Finnegan's Wake. Who wrote Finnegan's Wake? Finnegan's Wake is written by E.M. Forster. The Thousand Faces of Night. Who wrote Thousand Faces of Night? Naina Sibal, Gita Hariharan, Shobha De, Kamala Das. The Thousand Faces of Night is written by Gita Hariharan. Next question, 141. In a Free State. Who wrote it? V.S. Naipaul, Salman Rushdie, Margaret Atwood, Ben Okri. Yes, the right answer is V.S. Naipaul. V.S. Naipaul wrote In a Free State. Next question, Oman, Be Aware of Oman. Who wrote it? It is written by Middleton. Okay. Next question, Aurangzeb. Who wrote Aurangzeb? Dryden, Girish Karnad, Nizam Ezekiel, Congreve. তো এটা একটা কনফিউজিং প্রশ্ন, যেটা তোমরা হয়তো মনে হতে পারে যে ঔরঙ্গজেব মানে নিজিম এজিকেল বা গিরিশ কর্নাড হতে পারে, বাট এটা সঠিক উত্তর হবে ড্রাইডেন, অপশন এ। ড্রাইডেন একখানা ওয়ার্কস লিখেছিলেন যার নাম ছিল ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 144, মল ফ্ল্যান্ডার্স। Who wrote Mall Flanders? It is written by Daniel Defoe. Option 3 is right here. Next question, Fasting, Fasting. Who wrote Fasting, Fasting? Kiran Desai, Anita Desai, Bharati Mukherjee, Kiran Bedi. Yes, Fasting, Fasting is written by Anita Desai. Next question, studies serve for delight, for ornament and for ability. The style used in this line is conversational, colloquial, epigrammatic, descriptive. It is epigrammatic line. Next question, who wrote the poem on Shakespeare beginning with others abide our question, thou art free? তো শেক্সপিয়ার কোন পোয়েমে, তো শেক্সপিয়ারের সম্পর্কে কোন অথার একটা কবিতাতে তিনি লিখছেন এরকম, আদার্স অ্যাবাইড আওয়ার কোশ্চেন দৌ আর ফ্রি? বেন জনসন, মিল্টন, কোলরিচ, ম্যাথু আর্নল্ড। এটা সঠিক উত্তর হবে ম্যাথু আর্নল্ড, অপশন 4। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড রেস্টুরেন্ট ওয়াজ হুইচ হ্যাজ কাম ইন্টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ বরোড ফ্রম। তো এই রেস্টুরেন্ট এটা কোথা থেকে নেওয়া? ল্যাটিন, ফ্রেঞ্চ, জার্মান, গ্রিক। এটা সঠিক উত্তর হবে অপশন 2, ফ্রেঞ্চ। অর্থাৎ ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এই রেস্তোরাঁ কথাটি বা রেস্টুরেন্ট কথাটি এসেছে। পরের প্রশ্ন, ইন দ্য ওয়ার্ড টেলিগ্রাফি দ্য প্রাইমারি স্ট্রেস ইজ অন। তো এই টেলিগ্রাফি ওয়ার্ডের মধ্যে প্রাইমারি স্ট্রেস অর্থাৎ মেন স্ট্রেস কোথায় পড়ছে? ফার্স্ট সিলেবল, সেকেন্ড সিলেবল, থার্ড সিলেবল অর ফোর্থ সিলেবল? এটা সঠিক উত্তর হবে থার্ড সিলেবল, অর্থাৎ টেলিগ্রাফি থার্ড সিলেবলে স্ট্রেস পড়ছে। সো অপশন 3 হয়ে যাবে রাইট উত্তর।
নেক্সট কোশ্চেন। এবং আজকের এই কোশ্চেন সেটের আমরা বর্তমান শেষ প্রশ্নে রয়েছি। প্রশ্নে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নভেল বাই জেন অস্টিন ওয়াজ পাবলিশড পস্থুমাসলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ পস্থুমাসলি? পস্থুমাসলি কথার অর্থ হচ্ছে গিয়ে আফটার ডেথ। ওকে, আফটার ডেথ অর্থাৎ মৃত্যুর পরে। জেন অস্টিনের লেখা কোন নভেল তার মৃত্যুর পরে পাবলিশ হয়েছিল? পারসুয়েশন, এমা, ম্যানসফিল্ড পার্ক, প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এটা সঠিক উত্তর হবে অপশন 1, প্রাইড অ্যান্ড পারসুয়েশন। এইটা জেন অস্টিনের মৃত্যুর পরে পাবলিশ হয়েছিল। তো স্টুডেন্টস, আমরা মোটামুটি করে আজকের ক্লাস বা আজকের এই সেশন 150 কোশ্চেন সেটের এই সেশন এখানেই সমাপ্ত করছি। আশা করি তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো। যারা এতক্ষণ পর্যন্ত এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছো, আমি আশা রাখছি তোমাদের এই ক্লাস খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। বি হ্যাপি, কিপ স্মাইলিং, বি কনসিস্টেন্ট টু ইউর এফোর্ট। বাই বাই।